জনাব গোলাম মুর্তজা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। আমাদের সাথে আরও থাকছেন আল জাজিরা খ্যাত অনুসন্ধানী সাংবাদিক জনাব জুলকারনাইন সাহের খান। জুলকারনাইন সাহের খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি ইংল্যান্ড থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা শুভেচ্ছা জানবেন। আমি বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আপনাদের দুজনকেই এবং আমাদের দর্শকদেরও বিজয় দিবসের আনন্দের কথা মনে করিয়ে দিয়েও একটি বিষাদময় পরিস্থিতি বা বিষাদময় সময়ের কথা আমরা বলতে এসছি। আমি একই প্রশ্ন আপনাদের দুজনকে করতে চাই, কিন্তু মুর্তজা ভাইকে আপনাকে একটু আমি আগে করব প্রশ্নটি। স্যার, আপনার কাছে আমি একটু আসছি মুর্তজা ভাইকে শুনে। মুর্তজা ভাই, জনাব আনিস আলমগীরকে গ্রেপ্তার কেন করা হলো? দেখেন, ধন্যবাদ আপনাকে। বিজয় দিবসের শুভেচ্ছা যারা এই অনুষ্ঠান দেখছেন এবং এই নেপথ্যে যারা কাজ করছেন তারা সহ সবাইকে। আমার এখানে দুটি পরিচয়। একটি পরিচয় সরকারের অংশ আমি, আরেকটি পরিচয় আমি একজন সাংবাদিক। সারা জীবন আর কোনো কিছু করি নাই, সাংবাদিকতাই করেছি। তো সেই সাংবাদিকতা করার জায়গা থেকে আপনার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। সেই সাংবাদিকতা করার জায়গা থেকে আমি সবসময় মানে বাক স্বাধীনতা বলেন, কথা বলা বলেন, লেখা বলেন, যা কিছুই বলেন না কেন, এটার পক্ষের মানুষ সবসময়। এমনকি কেউ যদি একটা মিথ্যা কথা বলতে চান, একেবারে সরাসরি বলছি, অসত্য না বলে আমি বলছি, মিথ্যা কথা বলতে চান, সেই মিথ্যা কথা বলার অধিকারটাও থাকা উচিত, যদি না দেশের বিরুদ্ধে খুব বড় কোনো কিছু হয়ে যায়। আমি হচ্ছে সেই জায়গার মানুষ। সারা জীবন ধরে যে খুব ক্ষুদ্র জায়গাতে কাজ করেছি, ক্ষুদ্র একজন সংবাদকর্মী হিসেবে সেটার পক্ষে কাজ করেছি, এবং সেটা বিশ্বাস করে আমি আমার নিজের জীবনযাপন, নিজের কর্মক্ষেত্রে যা করার সেই কাজগুলো করেছি। এখন সেরকম একটা জায়গা থেকে এটা আমার একটি অবস্থান, আরেকটি হচ্ছে সরকারের অবস্থান। সরকারের অবস্থান থেকে আপনার যে প্রশ্নটি, আনিস আলমগীরকে কেন গ্রেপ্তার করা হলো, একজন সাংবাদিককে কেন গ্রেপ্তার করা হলো, বা একজন এই রকমের ঘটনার ক্ষেত্রে, এই রকমের কাজকর্মের ক্ষেত্রে আনিস আলমগীরদের মতো সাংবাদিকদের কেন গ্রেপ্তার করা হয়, এইখানে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে কথাটা বলতে চাই। যদি আমি ব্যক্তিগত জায়গা থেকে কথা বলবো, তারপরেও আমার যে কোনো কথাই আসলে সরকারের অংশ হিসেবেই সেটা হয়ে যাবে। কেউই এটা বলতে চাইবে না যে এটা সরকারের কথা নয়। আমি মনে করি যে আনিস আলমগীর যে কাজ করছিলেন, আনিস আলমগীরের সারা জীবনের সাংবাদিকতার একটা ক্যারিয়ার আছে, এবং আনিস আলমগীর বর্তমান সময়ে এসে যে কাজ করছিলেন, জুলাই মাস থেকে আনিস আলমগীর যে কাজ করছিলেন, এটা তিনি স্বেচ্ছায় সেই জায়গাটা বেছে নিয়েছিলেন। তিনি জুলাই অগাস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে যখন প্রতিদিন 50, 60, 70 জন মানুষ মারা যাচ্ছিল মানে শেখ হাসিনা তার বাহিনী দিয়ে গুলি করে হত্যা করছিল, সেই সময় আনিস আলমগীরের কাছে এই গণ অভ্যুত্থান বা এই আন্দোলনটা ছিল একটা সন্ত্রাসী, নারকীয় সন্ত্রাসী কর্মকাণ্ড। এটা তিনি তার লেখায় লিখেছেন, এটা তার ইচ্ছা, তিনি মনে করেছেন এটা সন্ত্রাস। এবং তার পরবর্তীতে 5 আগস্টের পরবর্তীতে এসে আবার কিছুটা অবস্থান পরিবর্তন করেছেন, এবং তারপরে গিয়ে তিনি আবার আরেকটা অবস্থান নিয়েছেন, এবং সেই অবস্থানটা হচ্ছে তীব্র সরকার বিরোধিতার একটি জায়গা। এবং আমি মনে করি যে কেউ যদি সাংবাদিকতা করতে গিয়ে নীতি নৈতিকতা বিবর্জিতভাবে তিনি যদি একটি পক্ষ নিয়ে কাজ করেন, এটা হয়তো করা উচিত নয়, কিন্তু তার তো স্বাধীনতা আছে, তিনি এই কাজটি করতে পারেন। আনিস আলমগীর সেই কাজটি করছিলেন, কিন্তু সেই কাজটি করার মধ্য দিয়ে তিনি আবার যে কাজটি করছিলেন, অনেকগুলো অপতথ্য বা মিথ্যা তথ্য ছড়াচ্ছিলেন, এবং তিনি এক ধরনের উস্কানিমূলক আচরণ করছিলেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই সমস্ত কর্মকাণ্ড, আমি যা যা বললাম, আরো যদি সঙ্গে কিছু যোগ করি, তারপরেও এই সমস্ত কর্মকাণ্ডকে মোকাবেলা করা উচিত সত্য তথ্য দিয়ে, অর্থাৎ অপতথ্যের বিপরীতে সত্য তথ্য দিয়ে সেটার মোকাবেলা করা উচিত, মিথ্যার বিপরীতে সত্যটা দিয়ে মোকাবেলা করা উচিত, অনৈতিকতার বিপরীতে নৈতিক সত্য দিয়ে মোকাবেলা করা উচিত। এখন বর্তমান সরকারের যে চরিত্র, সেই চরিত্রের সঙ্গে পূর্বে যেভাবে সাংবাদিকদের সঙ্গে আচরণ করা হতো, এবং সেটার সঙ্গে যদি বর্তমান সরকারের এই আচরণগত মিল মানুষ খুঁজে পায়, তাহলে এটা বর্তমান সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর। সরকারের একজন
সরকারের অংশ হিসাবে আমি নিজে এটার জন্য খুব স্বাচ্ছন্দ্য ফিল করছি না। আমি মনে করি যে আনিস আলমগীরকে গ্রেপ্তার না করে আনিস আলমগীর যে অপতথ্য দিচ্ছিলেন সেই অপতথ্যগুলোর বিপরীতে সত্য তথ্য দিয়ে ফাইট করা দরকার ছিল। কিন্তু সেটা না করে তাকে গ্রেপ্তার করার কারণে যেটা হয়ে গেল বা যেটা সামনে হয়ে যাবে বা ইতিমধ্যেই কিছুটা হয়ে গেছে, যে এরা যে বলার চেষ্টা করছিলেন যে মত প্রকাশের স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা নাই, কথা বলা যায় না, ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করছিলেন, সেই জায়গাটা কিছুটা প্রতিষ্ঠিত হয়ে গেল, যেটা বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আমি মনে করি সত্য নয়। আমি মনে করি যে এইখানে যে কেউই যা কিছু বলার কথা বলতে পারছেন। যেমন ধরেন কয়েকদিন আগে একজনের একটা টকশোতে দেখলাম, টকশোতে মানে তিনি তার সোশ্যাল মিডিয়াতে আলোচনা করছেন আরেকজন রাজনীতিবিদকে সঙ্গে নিয়ে, একজন এটা কত 1 সপ্তাহ 10 দিন হয়ে গেছে, তারা দুইজনে মিলে সেই আলোচনায় বেগম খালেদা জিয়াকে মেরে ফেললেন। এবং তারা নিশ্চিত, সাংবাদিকও নিশ্চিত, যে রাজনীতিবিদ আলোচনা করছেন তারাও নিশ্চিত। তো বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল, খালেদা জিয়া বাংলাদেশের এত গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ, অথচ তারা আলোচনা করতে এসে বেগম খালেদা জিয়াকে মেরে ফেললেন। এখন আমার শেষ করি, আমার অবস্থানটা হচ্ছে এই যে মেরে ফেললেন, এই যে অপতথ্য, ক্ষতিকর তথ্য ছড়ানো হলো, এর বিপরীতে যে কারো সুস্থ সাংবাদিকতা, সরকারের অংশ বা যে কারো আমাদের দায়িত্ব ছিল এর বিপরীতে সত্য তথ্যটা দিয়ে তার তথ্যটা যে অসত্য সেটাকে প্রমাণ করে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সেটা প্রেস কাউন্সিল হোক বা অন্য যে কোনো জায়গা থেকে হোক, ওই সাংবাদিকের কাছে জানতে চাওয়া যেতে পারতো সেটা অফিসিয়ালি, যে আপনি যে এই তথ্য দিলেন এই তথ্যের ভিত্তি কি, তার কাছ থেকে একটা জবাব চাও। কিন্তু গ্রেপ্তার আমি মনে করি না যে এই ধরনের ক্ষেত্রে খুব সঠিক পথ। গোলাম মুর্তজা ভাই, আপনাকে আমি অনেক মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করতেছিলাম যে ধরেন সরকারে গেলে কিভাবে সরকারকে ডিফেন্ড করতে হয় সেটা শিখারও আছে আপনার কাছে আসলে। তো এখন ঘটনা হইতেছে যে আপনি যা বললেন, যা বুঝলাম, যে অপতথ্য এবং উস্কানির কারণে তাকে গ্রেপ্তার না করে অপতথ্যের বিরুদ্ধে তথ্য দেওয়া দরকার ছিল, কিন্তু আপনার এই যে বোধ, এই বোধ ডক্টর ইউনূসের কেন নাই, এইটা আমরা একটু আপনার কাছ থেকে আবার শুনবো, যে ডক্টর ইউনূসের বোধ কেন নাই যে অপতথ্যকে তথ্য দিয়ে মোকাবেলা করা যায়, এবং মিথ্যা সংবাদের আয়ু হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে কম। আগামীকাল আপনি যে কোনো মিথ্যা বলবেন সেটা এটা ধরা পড়ে, এবং তার জন্য সন্ত্রাস বিরোধী আইনে একজনকে গ্রেফতার করতে হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বোধ কেন নাই, কেন এই বড় গলাটা আছে যে আপনারা যা খুশি তাই বলবেন, যা খুশি তাই সমালোচনা করবেন, সমালোচনা করলে তিনি মিথ্যা তথ্য দিলে আপনি সত্য তথ্য দিবেন। অ্যাবসলিউটলি আপনি এটা ঠিক কথা বলছেন, কিন্তু আমি জানতে চাইবো যে আপনার উপলব্ধি আর সরকারের উপলব্ধি কেন আলাদা, বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো আমরা আপনার থেকেও লিবারেল জানতাম, আমি আপনার প্রায় বন্ধু, আমি আপনাকে আজকে 32 বছর ধরে চিনি, আমি তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনার চেয়ে লিবারেল মনে করতাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে কেন এরকম হইলো সেটা আমি আপনার কাছে শুনবো। আমি একটু জুলকারনাইন সাহের খান থেকে একটু শুনি। জুলকারনাইন সাহের খান, সিম্পল প্রশ্ন, আনিস আলমগীরকে কেন গ্রেফতার করা হলো? আনিস আলমগীরকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। জনাব আনিস আলমগীর, যিনি একজন সাংবাদিক, সাংবাদিকতার সাথে এই মুহূর্তে হয়তো উনি ওতপ্রোতভাবে জড়িত নেই, উনি এখন হয়তো প্র্যাকটিস করছেন না জার্নালিজম, উনি বিভিন্ন টক শোতে অংশগ্রহণ করেন, তার নিজের মতো করে জীবন যাপন করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মন্তব্যগুলো তিনি প্রকাশ করেন। তো আমি তার অ্যাক্টিভিটিস গুলো বহুদিন আগে থেকেই দেখেছি। উনি জুলাই আগস্ট আন্দোলনের সময় বেশ বিতর্কিত ভূমিকা রেখেছেন। এখন উনি তো একজন ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তির নিজস্ব মতামত থাকবে, নিজস্ব মতাদর্শ থাকবে, এবং এটাতে কোনো অন্যায়ের তো কোনো কিছু নাই। তিনি তো রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে কোনো রকমের কোনো কিছু পরিকল্পনা করছিলেন না। উনি বিভিন্ন রকমের কথাবার্তা বলছিলেন যা সরকারের অবশ্যই মনোপুত হবে না, কারণ উনি সরকারকে বেশ ভালোভাবেই সমালোচনা করছিলেন। এবং ওনার যদি ওটা মনে হয়ে থাকে, এখন আমার কাছে যদি কোনো কিছু মনে হয় যে এটা ঠিক হচ্ছে না, আমি তো সেটা বলবোই। উনিও একইভাবে সেটা বলেছেন, উনি বিষয়টা যেভাবে বুঝেছেন উনি সেটাকে সেভাবে বলেছেন। এবং সর্বশেষ ইনকিলাব মঞ্চের ওসমান হাদি, তাকে হত্যার উদ্দেশ্যে যখন গুলি বর্ষণ করা হয়, সেদিন উনি কিছু কথাবার্তা লিখেছেন, এবং এখানে উনি ওনার মতো করে লিখেছেন। আমি বলবো না যে উনি এমন কিছু লিখেছেন যার জন্য তাকে গ্রেফতার করতে হবে, অথবা উনি কোনো রকম উস্কানিমূলক কোনো কিছু বলেছেন। আমি পাশাপাশি আমরা দেখতে পাই যে বর্তমানে বাংলাদেশে অনেকেই বলেন যে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস
মানি না, এটা হওয়া উচিত না। আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করে, ভারতীয়রা হত্যা করেছে, এই ধরনের বহুত রেটরিক, এই ধরনের বহুত বাজে কথাবার্তা ইদানিং অনেকেই বলেন। আমি অবাক হয়ে দেখলাম যে আনিস আলমগীরকে গ্রেফতার করা হচ্ছে অ্যান্টি টেরোরিজম অ্যাক্টের আন্ডারে। যদি আনিস আলমগীরকে অ্যান্টি টেরোরিজমের অ্যাক্টের আন্ডারে অ্যারেস্ট করা হয় কারণ উনি ওনার মত প্রকাশ করেছেন, তাহলে যারা বাংলাদেশের জাতীয় দিবস, বাংলাদেশের বিজয় দিবস অস্বীকার করছে, তাদেরকে তো আরো বড় রকম করে ট্রেসনের অ্যাক্টে তাদেরকে অ্যারেস্ট করা উচিত বলে আমার মনে হয়। ওরকম কি আমরা কিছু দেখতে পাচ্ছি? একজন অনেকেই দিনের পর দিন সরকারের পাশে গিয়ে তারা গা ঘেঁষে দাঁড়িয়ে থাকে, তারা বলে যে আমরা বাংলাদেশের বিজয় দিবস 16 ডিসেম্বর মানি না, আমরা বম মেরে ক্যান্টনমেন্ট উড়ায় দিব। সরকার তাদের এগেনস্টে কি পদক্ষেপ নিয়েছে? কোন পদক্ষেপকে আপনি নিজে দেখেছেন? আমি তো নিজে দেখেছি, বাংলাদেশের চিফ প্রসিকিউটর, আইসিটির প্রসিকিউটর তাজুল সাহেবের পাশে দাঁড়িয়ে ফুয়াদ নামে যে লোকটি আছে, সে বলেছে আমরা ক্যান্টনমেন্টে উড়ায় দিব। তো আপনি দেশের কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন উড়িয়ে দিবেন, এই ধৃষ্টতা আপনি বলতে পারেন রাস্তায় এসে? সরকার তো আমরা দেখলাম না কোনো অ্যাকশন নিয়েছে তার বিরুদ্ধে। আপনি কি দেখেছেন কোন অ্যাকশন নিতে? আনিস আলমগীর কি এরকম কোনো কিছু বলেছিলেন কিনা, যে উনি কি বলেছেন যে আমি ইউনূসের এটা উড়ায় দিব অথবা সরকারের এটা উড়ায় দিব? এ ধরনের কথাবার্তা আমরা কিন্তু দেখিনি। উনি টক শোতে গেছেন, কথাবার্তা বলছেন, হ্যাঁ সরকারের সমালোচনা করেছেন। সুতরাং সরকারের এই যে আপনার দ্বিচারিতা বলবো অথবা এই ধরনের একটা আশ্চর্যজনক ব্যবহার, যে একজন ব্যক্তি তার মত প্রকাশ করতেছে সোশ্যাল মিডিয়াতে গিয়ে, আপনি এটাই সহ্য করতে পারছেন না, আবার আরেকজন ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে আপনি নিরাপত্তা সংস্থা, আপনার বিভিন্ন জাতীয় দিবস নিয়ে অত্যন্ত নোংরা ভাষায় কথাবার্তা বলছে, আপনি তাদেরকে কিছুই করছেন না। সো এটা আমার কাছে এক ধরনের মকারি বলে মনে হয়। মানুষকে মানুষের মতো জীবন যাপন করতে দেওয়া উচিত। প্রত্যেকেরই নিজস্ব মতাদর্শ আছে, নিজস্ব ভিউ পয়েন্ট আছে। আদারওয়াইজ তাহলে আর ডিফারেন্সটা কোথায় থাকলো? আমরা তো দেখেছি, আমি নিজে সাফারার, আমি নিজে ভিকটিম। আমার এগেনস্ট বিগত সরকারের সময় ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয়েছে। আমার অত্যন্ত কাছের শ্রদ্ধেয় বড় ভাই মুশতাক আহমেদ এবং কার্টুনিস্ট আহমেদ কিশোর, তাদেরকে কার্টুন আঁকার জন্য, জাস্ট সিম্পলি কার্টুন আঁকার জন্য অ্যারেস্ট করা হয়েছিল। দোষটা কোথায় ছিল? কার্টুন আঁকা কি অন্যায়? যদি কার্টুন আঁকার জন্য আমার ভাইকে তখন গ্রেফতার করা হয়, আমার বড় ভাই মুশতাক এবং কার্টুনিস্ট আহমেদ কিশোরকে গ্রেফতার করা হয়, এবং এটা নিয়ে আমরা প্রতিবাদ করি যে এটা একটা অন্যায় হয়েছে, তাহলে এখন যেটা হচ্ছে এটা কি অন্যায় হচ্ছে না? স্যার, আপনাকে আপনাকে ধন্যবাদ। আমি ওই যেটা বলতেছিলাম যে জনাব গোলাম মুর্তজা, আপনি যেভাবে ব্যাখ্যা করলেন অপতথ্য বা যার মধ্যে উস্কানির ব্যাপারটাও ছিল, সেটার ক্ষেত্রে আপনি সরকারের এই বোধটা কেন নাই সেটা আপনার কাছে একটু জানতে চাইছিলাম। আপনার স্ক্রিনটা একটু ব্ল্যাক হয়ে গেছে, আমরা একটু ওয়েট করতেছি। আমি আশা করতেছি আপনি আমরা শুনতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, গোলাম মুর্তজা ভাই একটু লগ আউট হয়ে গেছে। জুলকারনাইন স্যার, আপনার সাথে যে বিষয়টা নিয়ে আমরা বেশি করে কথা বলতে চাই সেটা হচ্ছে শরীফ ওসমান হাদির হত্যার চেষ্টা এবং তার আসামিদের পালিয়ে যাওয়া নিয়ে। কিন্তু আমরা সেটি মুর্তজা ভাই আবার একটু সংযুক্ত হবেন তার সাথে বা তার সামনেই ব্যাপারটি একটু আলোচনা করতে চাই, কারণ আপনি অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখানে তুলেছেন, যেটি একজন অনুসন্ধানী সাংবাদিক হিসাবে হয়তো ঠিকই আছে, কিন্তু আমার কিছু কৌতূহল আছে যে ব্যাপারগুলি নিয়ে আমি আসলে প্রশ্ন করতে চাই গোলাম মুর্তজা ভাইয়ের সামনেই। সেই জন্য আমি আগের প্রসঙ্গেই থাকি। সেটা হচ্ছে যে আপনি বলতেছিলেন যে জনাব আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে, যেটা আসলে গোলাম মুর্তজা ভাই আমাদেরকে বললেন যে এটা অপতথ্য ছড়ানোর জন্য, সেইটা হচ্ছে উস্কানি দেওয়ার জন্য। উনি আসলে কোন ধরনের অপতথ্য, এবং অপতথ্য যদি কেউ স্প্রেড করে থাকে তাহলে তো সেটার জন্য আলাদা আইন আছে। আপনি অ্যান্টি টেরোরিজম অ্যাক্টে কেন তাকে অ্যারেস্ট করতে হবে? তারপরে হচ্ছে যে আরেকটা বিষয় হলো, আমাদের দর্শকদের মধ্যে অনেকে জানাচ্ছেন যে এই ঘটনার পর বা এই ঘটনার আগে পরে অন্য আরেকটা ঘটনা নিয়ে আরেকটা টেলিভিশনের উপস্থাপককে জনাব গোলাম মুর্তজা, এখানে অপতথ্য এবং উস্কানির কথা বলে সন্ত্রাস বিরোধী আইনে একজন লোককে গ্রেপ্তার করা হবে, যে বোধ বা উপলব্ধি আপনার আছে সেটা সরকার প্রধানের কেন নাই, সেইটা আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে ক্লুটা কি। ডক্টর মোহাম্মদ ইউনূসের আপনি অনেক ঘনিষ্ঠ, মানে সরকারে আসার পর আপনার ঘনিষ্ঠতা একটু কমছে আসলে, এর আগে আপনি আরো অনেক বেশি ঘনিষ্ঠ ছিলেন সরকারে আসার আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। তো আপনিও কিন্তু আপনার ফেসবুক স্ট্যাটাসে বলছেন জোকারদের জোকারি করতে দিতে হয়, জোকাররা কর্মকাণ্ড দিয়ে মানুষ আসায়, আরও দুই একজন যে জোকার আছে তাদের জোকারি বন্ধ করার উদ্যোগ নেবেন না, সেটা আপনি সরকারের উদ্দেশ্যে বলছেন। এবং আমরা
এই সময়কার একজন বিশিষ্ট সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে বলতে শুনছি রইল বাকি দুই, তিনি আনিস আলমগীরে মিন করে বাকি আরো দুইজনের ছবি দিয়েছেন, একজন আব্দুল নূর তুষার, একজন মাসুদ কামাল। আমি কিন্তু আসলেই মুর্তজা ভাই, আমার কাছে মনে হইতেছে যে বাংলাদেশ একটা ভীতিকর রাষ্ট্র হয়ে উঠতেছে। এই ভীতি, এই যে আমার শিক্ষক আলী রিয়াজ আমাকে বলছিলেন যে আপনার উদাহরণ তো ফেসিবাদের পক্ষে চলে যাচ্ছে। আমি আলী রিয়াজ স্যার, আপনি দেখতে পান না ফেসিবাদের পক্ষে চলে যাচ্ছে কিনা উদাহরণ? আমি ফেসিবাদের পক্ষে উদাহরণ দিয়ে বলি, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ একটা ভীতিকর জায়গায় চলে যাচ্ছে যারা কথা বলতে চায় তাদের জন্য। আমি আপনাকে একটু শুনতে চাই। চলে যাচ্ছে বলে মনে হচ্ছে আপনার কাছে? চলে যায়নি এখনো না, মানে সবার জন্য, ফর 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 এভরিওয়ান। আপনি এটা মানে আমি জানি না মুর্তজা ভাই এটা বলেন। আমার কাছে মনে হয় যে আলী রিয়াজ স্যার তো আমার এখন আর ফোনও ধরে না, কথাও শুনে না। আমি কেমনে এটা উনারে শুনাইতাম যে স্যার আপনি কি কোনো ফেসিবাদের প্রতিধ্বনি দেখেন এখন? উনি তো এখন সহকারী, উনি তো এখন বিশেষ সহকারী, উনি এখন উপদেষ্টা পদমর্যাদার মানুষ। জি, গোলাম মুর্তজা ভাই আপনার কাছে একটু শুনতে চাই। আপনি জোকার বলছেন আরো একজন জোকার আছে, সেই জোকারকে যেন এটার উদ্যোগ বন্ধ না করা হয়। আপনি একজন আমি দেখেন আমি আমার কথা শুরুতে বলেছি, আমার কথা হয়তো রিপিট হয়ে যাবে, দর্শক যারা দেখছেন তারা হয়তো মনে করবেন যে আমি একই কথা বলছি। আমি তো মানুষের কথা বলতে দেয়ার পক্ষের মানুষ। যেমন জুলকারনাইন সাহেব যুক্তি দিয়ে, তথ্য দিয়ে তিনি আলোচনা করেন, তিনি সরকারের সমালোচনা করেন, সরকারের ভালো কাজের প্রশংসা করেন, সবই করেন। এখন একজন মানুষ শুধু ভালো কাজের প্রশংসা করবে বা সরকারের প্রশংসা করবে, এটা তো কোনো কথা হতে পারে না। সরকারের তো আলোচনা থাকতে হবে, সরকারকে নিয়ে সরকারের সমালোচনা থাকতে হবে। এখন ভীতিকর জায়গা, ওই জায়গাটা নিয়ে আমার একটু বক্তব্য আছে। আমি মনে করছি যে এই আনিস আলমগীর বা তার আগে পান্নাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বা তার একই সময়ে একজন রাজনীতিবিদ, একজন সাবেক আমলাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সরকার তার নিজের ভাবমূর্তিগত জায়গাতে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়েছে। কিন্তু এই ঘটনাগুলোর মধ্য দিয়ে যে কথা বলার ক্ষেত্রে একটা ভীতিকর রাষ্ট্রে বাংলাদেশ পরিণত হয়েছে, আমার কাছে মনে হয় না, আমি এই বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত নই। একটা মানে কথা বললে এই সমস্যা হয়। আপনি যেটা বললেন যে লইল বাকি দুই, আব্দুল নূর তুষারের কথা উল্লেখ করলেন। আব্দুল নূর তুষার অত্যন্ত লজিক্যাল কথা বলেন, মাসুদ কামাল, হ্যাঁ আব্দুল নূর তুষার অত্যন্ত লজিক্যাল কথা বলেন। সুতরাং তার সরকারের সমালোচনা আছে, তার যে সমস্ত লজিক ছাড়া কথা আছে সেই সমস্ত কথার বিপরীতে আমাদের মোকাবেলা করা উচিত কথা দিয়ে। আমি মনে করি না যে বাংলাদেশে পুরোপুরিভাবে বা বাংলাদেশে একটা কথা বলার ক্ষেত্রে একটা ভীতিকর রাষ্ট্রে পরিণত হয়েছে। তবে কিছু সীমাবদ্ধতা তৈরি হচ্ছে মানুষের মধ্যে। যে প্রশ্নটি শুরুতে ছিল না, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলেছিলেন মন খুলে সমালোচনা করেন, কথা বলেন, কাউকে কিছু বলা হবে না, কাউকে কিছু ধরা হবে না, ওই সময় আর এখনকার এক অবস্থার একটা পরিবর্তন হয়েছে, কিন্তু একটা ভীতিকর রাষ্ট্রে পরিণত হয়েছে, এটা আমার কাছে মনে হয় না। গোলাম মুর্তজা ভাই, আমি একটু বলি, আমি দেখতেছিলাম যে আনিস আলমগীর ভাই আপনাকে আক্রমণ করেও সোশ্যাল মিডিয়াতে একাধিক পোস্ট, বা আমি অত তাকে ফলো করি নাই, কিন্তু দুই একটা আমার নজরে আসছে যে আপনাকেও, আমি শব্দের মধ্যে বিশেষণ ব্যবহার করতে চাই না, শুধু বলি আপনাকে আক্রমণ করে উনি অত্যন্ত নোংরা ভাষা। আচ্ছা, ওইটা আমি না বললাম, কিন্তু হ্যাঁ, কিন্তু আপনিও কিন্তু তার জবাব দিলেন, আপনিও তার জবাব দিয়েছেন যথেষ্ট মানে সীমার মধ্যে, শালীনতার মধ্যে, আপনার মুনশিয়ানার মধ্যে, সেটা আপনি জবাব দিতে চেষ্টা করেছেন। আমার কথা হলো ডিবি অফিসে ধইরা নিয়ে যাওয়া, তারপরে মামলা দেওয়া, তারপরে গিয়া মানে সন্ত্রাস বিরোধী আইনে সেই মামলা কগনিজেন্সি নিয়ে গ্রেপ্তার দেখায় রিমান্ডে পাঠায় দেওয়া। মুর্তজা ভাই, আপনার কি কিছু মনে পড়ে যে মানে এই রকম ঘটনা আমরা এর আগে আর কখন শুনছি আর কতবার করে বলছি? না, আমরা পুরো সময়টাই, আমরা গত 16 বছরের পুরো সময়টি এরকম একটা অবস্থার মধ্য দিয়ে কাটিয়েছি। আপনিও জানেন সেটা, আমরাও জানি। এবং আমরা সারাক্ষণই কথা বলেছি। আপনি দেশের বাইরে অবস্থান করে কথা বলেছেন, শায়ের দেশের বাইরে অবস্থান করে কথা বলেছে, আমরা দেশের ভেতরে থেকে কথা বলেছি, যতটুকু বলতে পেরেছি ততটুকু কথা বলেছি। এবং আমাদের এইখানে আমরা যে তিনজন আছি, তিনজনের কথার মূল সুরটা কিন্তু একই ছিল,
যে ভীতিকর অবস্থা তৈরি করা যাবে না, ভয়ের সংস্কৃতি তৈরি করা যাবে না, মানুষকে তুলে নিয়ে যাওয়া যাবে না, এটা ছিল। তো এটার আমরা যখন এই সরকারের এই সময়ে, ধরেন আমি যে সরকারের অংশ, সেই সরকারের সময় একজন সাংবাদিকের বিরুদ্ধে আমি এই 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 গ্রেপ্তারটিকে আমার জন্য অত্যন্ত স্বাচ্ছন্দ্য হতো, আমার জন্য বিব্রতকর হতো না আমি যদি দেখতাম যে একজন কিছু কাজ করেছেন, সেই কাজটা হয়তো আমি জানি না, আপনি জানেন না, তার বিরুদ্ধে যদি সেটা দৃশ্যমানভাবে অভিযোগগুলো আগে আনা হতো এবং সেই অভিযোগগুলোর পক্ষে যদি তথ্য প্রমাণ দিয়ে বলা হতো যে সে এই ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, এই কারণে তার নামে এই আইনে মামলা হবে, এই কারণে তাকে গ্রেপ্তার করা হবে, তাহলে সেটা যথেষ্ট লজিক্যাল হতো। এখন আমি যদি আগে তাকে ডেকে নিয়ে যাই বা আগে তাকে ধরে নিয়ে যাই, তারপরে যদি অভিযোগটা আনি, তখন এইটা বর্তমান সরকারের যে চরিত্র, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সারা পৃথিবীতে তার যে ইমেজ, আপনি শুরুতে আমাকে যেটা বারবার প্রশ্ন করছিলেন, আমি সরাসরি সেই জবাবটা হয়তো সরাসরি দিচ্ছি না, কিন্তু সেটা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সেটার সঙ্গে একটার সঙ্গে আরেকটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। আমার ধারণা যে একটা সরকার মানে তো একজন ব্যক্তি নয়, প্রধান তিনি অবশ্যই মূল ব্যক্তি, কিন্তু ভেতরে এই সরকার যেহেতু কোনো রাজনৈতিক সরকার নয়, এই সরকার যেহেতু বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে তাদেরকে একত্রিত করা হয়েছে, এটার ভেতরে সম্ভবত অনেকগুলা উইং রয়ে গেছে এবং সেই সমস্ত উইং হয়তো নানা রকমের কর্মকাণ্ড করছে। একটা জায়গা থেকে কোঅর্ডিনেশনের জায়গাটাতে আমার ধারণা যে কোনো সমস্যা হয়তো হচ্ছে, যে কারণে আমরা এই ধরনের একটা সাংঘর্ষিক অবস্থাটা দেখছি। গোলাম মুর্তজা ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু জুলকারনাইন সাহের খানের কাছে পরবর্তী প্রসঙ্গে যেতে চাই, যেটা হচ্ছে শরীফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যাওয়ার কথা আমরা যেটা তার কাছ থেকে জেনেছি, সেইটা নিয়ে আমরা তার সাথে কথা বলবো। তার আগে আমাদের একজন দর্শক সজীব আহমেদ PW1YR অনেকগুলি মেসেজ পাঠিয়েছেন, মানে আমি তার মেসেজটা না পড়ে আর পারলাম না। তিনি লিখেছেন, আমি তাকে কোট করছি, পিনাকিকে আনার সাহস আছে খালেদের? আপনি পারলে উনাকে এনে এসব প্রশ্ন করেন। ডক্টর ভট্টাচার্যকে আমরা অ্যাপ্রোচ করেছিলাম, ডক্টর ভট্টাচার্য আমাদের অনুষ্ঠানে আসতে চাননি আসলে। আমরা একাধিকবার অ্যাপ্রোচ করেছি ওনাকে। জনাব জুলকারনাইন সাহের খান, আমি আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই যে শরীফ ওসমান হাদিকে শুক্রবার দিন সেই গুলি করার পর, যদিও মানে কি বলে জানি ভিন্ন দিকের গোলার্ধে থাকা আমরা মানে আমি ঠিক এটি সময় মতো জানি নাই, কিন্তু তারপর থেকে যখনই জেনেছি পুরোটা রাত ধরে আমি আপনাকে আসলে ফলো করছিলাম যে আপনি প্রথম সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে তারা আসলে কোন জায়গায় আছেন, কোন জায়গা থেকে পালাতে চেষ্টা করছেন কিনা ক্রমাগতভাবে স্ট্যাটাস দিয়ে গেছেন। আমার প্রশ্ন, যে তথ্য আপনার কাছে থাকলো, সেই তথ্য কি বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এটা কাজ করবেন তাদের কাছে ছিল না, নাকি তারা আপনার কাছে তথ্য দিয়েই তারা খালাস হয়েছেন? আমি মুর্তজা ভাই তো খুব সুন্দর বাংলা লেখে, মুর্তজা ভাইয়ের ফেসবুকের স্ট্যাটাস আমার খুব পছন্দ হয়েছে। উনি স্ট্যাটাস দিছে যে পালানোর বিস্তারিত গল্প যারা সরবরাহ করছে তাদের দায়িত্ব ছিল ধরার, কেন ধরতে পারলো না জবাবদিহিতা নিশ্চিত করুন। আপনার মানে আমি শিওর এটা আপনাকে এবং কিছুটা বোধ হয় আমাদের জাওয়াদ নির্ঝরকেও বলেছেন, আমি জানি না, যে পালানোর বিস্তারিত গল্প যারা সরবরাহ করছে তাদের দায়িত্ব ছিল ধরার, মানে তারা আপনাকে গল্প সরবরাহ করছে, তারা ধরছে না। আপনি যদি একটু বলতেন, আমি মনে হয় এখানে এই শায়ের বলার আগে আমি একটু বলি। আমি এখানে গল্প সরবরাহ করছে একজন ব্যক্তির কথা বলছি না, শায়ের তার অসংখ্য সোর্স আছে, সেই সোর্স থেকে তথ্য দিচ্ছে। শুধু এই তথ্যই নয়, আর অনেক তথ্য দেন, যে সমস্ত তথ্য বাংলাদেশের মূলধারার গণমাধ্যম দেয় না বা দিতে পারে না। আমি এখানে বলেছি যাদের ধরার দায়িত্ব ছিল তারা বিভিন্নভাবে গণমাধ্যমকে গল্প সরবরাহ করছে, শুধুমাত্র একজনকে না। আমরা একটু সায়েরের ব্যাখ্যা শুনি, আমি লাইনটা আবার পড়ি খান সাহেবের সুবিধার জন্য। পালানোর বিস্তারিত গল্প যারা সরবরাহ করছে তাদের দায়িত্ব ছিল ধরার। সায়ের, আসলে পালানোর বিস্তারিত গল্প এবং এই যে সরবরাহ করার যে বিষয়টা আছে, আমি আপনাকে বেশ মজার একটা কথা বলি। আমাকে গোয়েন্দা সংস্থা থেকে আমাকে তথ্য সরবরাহ করা হয় না। এটা অনেকেই মনে করেন যে আমাকে গোয়েন্দা সংস্থা থেকে আমাকে তথ্য সরবরাহ করা হয়, বাট বিষয়টা এমন না। আগে আমার গোয়েন্দা সংস্থাতে প্রচুর সোর্স ছিল,
এখনো গোয়েন্দা সংস্থাতে প্রচুর সোর্স আছে, এবং আমার যখন কোথাও কোনো প্রয়োজন হয় কোনো তথ্য জানার জন্য, আমি তাদেরকে রিচ আউট করি, তাদেরকে রিকোয়েস্ট করি যে এই বিষয়ে কোনো ইনফরমেশন জানার সুযোগ আছে কিনা, অথবা তারা যদি মনে করেন যে তারা কোনো কিছু একটা পলিটিক্যাল কারণে করতে পারছেন না, দে ডু শেয়ার উইথ মি সামটাইমস যে হ্যাঁ এটাকে এভাবে করলে হয়তো বেটার হয়। তখন আমি তথ্য পাওয়া মাত্রই যে আমি জাম্প করে বসবো যে তথ্যের উপরে আমাকে অ্যাক্ট করতে হবে, ওইটাও না। নর্মালি কোনো তথ্য পেলে আমাকে ওইটা ভেরিফাই করতে হয়, আমাকে ওইটা কয়েকটা সোর্সের মাধ্যমে আমাকে ওটা যাচাই করতে হয়। তো আমি কোনো তথ্য পেলাম, সেটাকে আমি ভেরিফাই করব না, না করেই আমি জাম্প করব যে আহ, আহ, যে এটাই হচ্ছে কনক্লুশন, ব্যাপারটা এরকম আমি করি না। এটা আমার পক্ষে করা সম্ভব না। এটা হচ্ছে একটা ক্লারিফিকেশন। সেকেন্ড হচ্ছে তেলে তেলে এই তেলে ঘটনা। সায়ের তেলে যদি একটা আপনি আমার ইয়াটা একটু বলতেন যে মানে আপনি যে তথ্যগুলি পাইতেছেন সেই তথ্যগুলি কি বাংলাদেশের যাদের ধরার কথা এইটা দিয়ে আবার আমি আমি যে তথ্যগুলো সেদিন পাচ্ছিলাম, এখন ইউ আন্ডারস্ট্যান্ড, আমরা যখন কাজ করি এই ধরনের অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে যখন আমরা কাজ করতে হয়, আমাদেরকে বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচয় রাখতে হয়, বিভিন্ন ধরনের লোকজনের সাথে আমাদের পরিচয় পরিচয় থাকে। এই লোকদের মধ্যে কেউ হয়তো হতে পারে পুলিশের অফিসার, কেউ হয়তো হতে পারে আপনার আন্ডারওয়ার্ল্ডের সাথে রিলেটেড এরকম কোনো লোকজন, কেউ হয়তো হতে পারে আপনার কোনো অন্য কোনো পলিটিক্যাল পার্টির লোকজন, কেউ হয়তো সরকারের ভেতরের কোনো লোকজন, নট নেসেসারিলি যে ইন্টেলিজেন্সের লোকজন অথবা সিকিউরিটি ফোর্সের লোকজনই দিচ্ছে। এখন হয়তো এখানে এমন লোকজন আছেন যাদের পক্ষে এই তথ্যের ভিত্তিতে অ্যাক্ট করা সম্ভব হচ্ছে না, এবং আমার জন্য এই ছেলেটাকে চিনতে সময় লেগেছে কমপক্ষে হলো 4 থেকে 5 ঘন্টা। এবং এই তথ্য আমার কাছে বিভিন্ন মাধ্যমে আসছিল, ধরেন তার বন্ধুরা কেউ আসছিল, তার সাথে পড়াশোনা করেছে এরকম কেউ আসছিল। এই ছেলে আপনার বেসিসের মেম্বার ছিল, সে মোস্তফা জব্বার যিনি ছিল তার কাছ থেকে পুরস্কার নিয়েছে, এবং ওই যে আইটি সোসাইটি আপনার বেসিসের যে একটা সোসাইটি আছে, ওই সোসাইটির ভেতরের লোকজন আমাকে রিচ আউট করেছে যে আমরা এই ছেলেটাকে চিনতে পারতেছি, এই ছেলেটা হচ্ছে এই এটা। স্যার তো স্যার আপনি এমন- স্যার আপনি কিছু মনে করলে একটা আপনার একটা কথা বলি, আপনি তো একজন মানুষ, বাংলাদেশের ডজন খানেক গোয়েন্দা সংস্থা আছে যাদের এই কাজগুলি রুটিন অনুযায়ী করার কথা। মানে জুমার নামাজের পরে উনি ব্যাটারি চালিত রিক্সা করে উনি যাচ্ছেন, একটা মোটরসাইকেলে করে ওনাকে গুলি করে দেওয়া হচ্ছে, সেইটা সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে। তারপরে কাজগুলি তো রুটিন, সেটা ক্রিমিনোলজিতেও পড়ানো হয়, সেটা যে কোনো কিছুতে পড়ানো হয়েছে। তারা যে গোয়েন্দা সংস্থা, এই নামটা গোয়েন্দা লাগাইতে হইলেও তাদের এগুলি পড়তে হয়েছে। না, এখানে 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 খালেদ ভাই, আমি আপনাকে একটা জিনিস একটু বলি জি। যে এই ঘটনাটা যেটা ঘটে এটা খুবই খুবই আনপ্রেসিডেন্টেড এবং খুবই সাডেন একটা ইনসিডেন্ট। হ্যাঁ, এটার জন্য কেউই আসলে আপনার না, ready পরবর্তী ছিল না, কথার জন্য পরবর্তী আমি তার এবং এটা নিরাপত্তার কথা হয়েছে বলছি না, একটা পরবর্তী এবং এটা পরবর্তী হয়েছে পদক্ষেপ। একটা ফ্রাইডেতে, জি। এটা হয়েছে একটা ছুটির দিনে। এবং আমরা যখন এখন ইউ আন্ডারস্ট্যান্ড সরকারি সংস্থা এবং সরকারি যারা কাজকর্ম করে তাদেরকে তো একটা হায়ারার্কি মেনটেন করতে হয়, তাদের প্রসেস আছে, তাদের প্রসেস ফ্লো ফলো করতে হয়। আমার কাছে যখন কোনো কিছু আসে, আমার তো ধরেন আরো 10টা হ্যান্ড আছে, আরো 20টা হ্যান্ড আছে, আমি হয়তো বিভিন্ন হ্যান্ডের মাধ্যমে রান করে আমি চেক করি যে এটা আসলে কি হচ্ছে অ্যাকচুয়ালি এখানে, আমি অ্যাসেস করে দেন আই রান ইট। তো আমার ক্ষেত্রে বিষয়টা যেমন, তাদের ক্ষেত্রে হয়তো বিষয়টা ওরকম না। হ্যাঁ, অফকোর্স এই ছেলেটাকে যখন 7 ঘন্টা, আমরা 5 ঘন্টা পরে যখন জানা গেছে যে এই ছেলেটা অ্যাকচুয়ালি কে, তখন বাই দ্যাট টাইম হি হ্যাজ প্রিটি মাচ লেফট দ্য কান্ট্রি। কারণ আমি যেটা শুরু থেকে বলে এসেছি যে এটা খুবই একটা কোঅর্ডিনেটেড মুভমেন্ট, এবং খুবই কোঅর্ডিনেটেডলি তারা এই আক্রমণটা করেছে। এই ছেলেটাকে অনেকদিন ধরে ফলো করা হয়েছে, এরা এর ভেতরে প্রবেশ করেছে, এবং এদেরকে প্রপারলি দেশ থেকে আপনার আরেক দিকে এক্সিট করে দেওয়ার জন্য একটা 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 দল আছে। এবং আপনি শুনলে অবাক হবেন যে এই ছেলেটা যখন আক্রমণ করে, ওসমান হাদিকে যখন সে ফায়ার করে, তার পেছনে তখন 2টা সিএনজি ছিল, এবং ওই সিএনজির মধ্যেও তার একটা ব্যাকআপ টিম ছিল, যে ব্যাকআপ টিমের কাজ ছিল যদি সে কোনো কারণে ব্যর্থ হয়, ওইখানে তারা আপনার স্মোক মিরর ক্রিয়েট করে তারা তাকে ওখান থেকে নিয়ে যাবে সরায়। তো এই জিনিসগুলো তো অবশ্যই আমাদের এজেন্সিরা যারা আছেন তারা অবশ্যই এখন এই বিষয়ে অনেক সচেতন হয়েছেন। আই হোপ দে আর ওয়ার্কিং অন ইট অন এ ভেরি সিরিয়াস স্কেল। আমি যেটা শুনতে পাচ্ছি, দে আর ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। তো এরকম একটা ঘটনা আশা করি তারা ভবিষ্যতে
আর যেন না ঘটে, এটা এটা ঘটাতে না তারা না সর্বোচ্চ না অবস্থান আমি নেবেন। আমি আমি শুধু ভবিষ্যতের ক্ষেত্রের আগে আমি শুধু দুইটা জিনিস একটু ক্লিয়ার হতে চাই। একটা জিনিস হচ্ছে অ্যাটেম্প টু মার্ডারের ক্ষেত্রে আমি যতদূর জানি যেই থানার জুরিসডিকশনে পড়বে তাদের কাউরে জিজ্ঞেস করতে হয় না। হোমিসাইডের ক্ষেত্রে কাউরে জিজ্ঞেস করতে হয় না প্রসিডিং শুরু করতে। এবং শুক্র শনিবার ঈদের দিন পূজার দিন এর কোনো কিচ্ছু আসলে যারা কোনো একটা হত্যা বা হত্যা প্রচেষ্টার ক্ষেত্রে যারা দায়িত্বে থাকেন তাদের ক্ষেত্রে এটার কোনো 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 এক্সকিউজ নাই। কিন্তু আমরা দেখছি যে নড়তে চড়তে উপদেষ্টারা এসে একটা কথা বলতে এবং সেই কথাও মানে অর্ধেক মিনিংলেস। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি কিন্তু দায়ী করছেন উপদেষ্টা মানে বাঘের উপরে টাগ তাকে, সেইখানে আপনি বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার নিয়ন্ত্রণে নাই। মানে অ্যাপারেন্টলি আমরা রিভেন উইঙ্কেলের নাম কাইটা ডক্টর মোহাম্মদ ইউনূস লিখতে দেখবো আসলে, সত্যি কথা, যিনি ঘুমায় থাকেন এবং যিনি কিছু চোখে দেখেন না। কারণ হচ্ছে আপনি লিখতেছেন এখানে এখানে আমি আপনাকে একটা জিনিস বলি খালিদ ভাই, এখানে আমাকে একটু একটু যদি সময় দেন আমি আমি আপনাকে একটা জিনিস একটু বুঝিয়ে বলি। জি যেটা বেসিক্যালি হয়েছে, যেটা আমি আজ কালকেও একটা জায়গা থেকে বলছিলাম, যে সরকারের ভেতরে কিছু সরকার, মুর্তজা ভাই যেমন বলছিলেন যে এখানে অনেকগুলা উইং আছে, অনেকগুলো ইন্টারেস্ট পার্টি আছে এটার ভিতরে। এটা খুবই সত্যি কথা যে সরকারের ভেতরে যেহেতু বিভিন্ন জায়গা থেকে সমন্বয় করে লোকজন এখানে এনে জড়ো করে একটা সরকার পরিচালনার অবস্থা করা হয়েছে, এখানে বিভিন্ন মতের বিভিন্ন আদর্শের লোকজন এখানে আছেন। এবং এর মধ্যে এমন কিছু লোকজন আছেন যারা হয়তো কোনো মতাদর্শের না, তারা তাদেরকে জাস্ট নেয়াই হয়েছে সামনে আপনার কুমিরের বাচ্চার মতো প্রেজেন্ট করার জন্য। এরকম 3 থেকে 4 জন উপদেষ্টা আছেন। এবং আপনি দেখবেন যে পৃথিবীর যত কিছু হয় যে সরকারের হয়তো একটা চেয়ার ভেঙে গেছে, ওই উপদেষ্টার দোষ। কোথাও হয়তো কোনো আপনার বিদেশে কোনো একটা শ্রমিক পা পিছলে পড়ে গেছে, সেটাও আরেক উপদেষ্টার দোষ। কোথাও এক যাত্রা পালানে কোথাও কোনো কিছু একটা হচ্ছে, সেটাও হচ্ছে আরেক উপদেষ্টার দোষ। সুতরাং এই যে ধরেন আপনার উপদেষ্টারা যে কিছু লোকজনকে স্কেপগোট হিসেবে তারা নিয়ে আসছে এখানে আপনার অন্যদেরকে আড়াল করার জন্য, এটা একটা বাজে প্রয়াস আর কি। তো এটার অংশ হিসেবে আমি আপনাকে বলবো যে একটু হোল্ড করবেন প্লিজ, একটু একটু হোল্ড করেন। সরি সরি জি জি আপনি জি আপনি কন্টিনিউ করেন, এবার ঠিক আছে। ইটস অলরাইট, সরি লাইক আই ওয়াজ জাস্ট হ্যাভিং আ ফোন কল। তো যেটা বলছিলাম যে ধরেন আপনার উপদেষ্টার উপরে তারা নিয়ে আসছে কিছু আপনার সহকারী টাইপের লোকজন, অথবা আপনি একটা উপদেষ্টা এনেছেন, তাকে আবার মনিটর করার জন্য ইউ হ্যাভ এ পারসন লাইক উপদেষ্টা। আপনার এখানে প্রটোকলে কে বড়, বিশেষ সহকারী বড় না অবশ্যই উপদেষ্টা বড় হওয়ার কথা। কিন্তু ওই যে বললাম যে ভেতরে যে আপনার এতগুলা ভেস্টেড গ্রুপ আছে, এতগুলো ইন্টারেস্ট গ্রুপ আছে, আপনি কখনো দেখবেন না যে গণপূর্ত উপদেষ্টা যিনি আছে আদিলুর রহমান, আমি নাম ধরেই বলি, এখন তার আসলে এত লুকাচুপি করার কিছু নাই। আদিলুর রহমান শুভ্র সাহেব ইজ অলওয়েজ ইন দ্য ব্যাকগ্রাউন্ড। জুনিয়র যত ঘোষ যত দোষ আসিফ নজরুলের, জুনিয়র যত দোষ মোস্তফা সরোয়ার ফারুকীর, জুনিয়র যত রকমের অপকর্মের দোষ ওই যে ওই আপনার স্টুডেন্ট অ্যাডভাইজার মাহফুজের। পেছনে যারা নিজেদেরকে এমন মিনিস্ট্রিতে রেখেছেন যে সামনে আসতে হয় না, গণপূর্ত মন্ত্রণালয়, শিক্ষা, তারপরে আবার আপনার পাওয়ারে আছে একটা, এই লোকগুলা তারা যা করেছে এটা আমার মনে হয় তারা খুব ভালো করে জানেন যে তারা কি কি করেছেন সরকারের ভিতরে থেকে, এবং এখনো তাদের কারা কি কোথায় কি করে চলেছেন। এই যে আপনি আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে ওখানে বসে আছেন, এই ভদ্রলোকের সচিবটা কি একটু খোঁজ খবর নেন, এই যে তার সচিবের আপনার পলিটিক্যাল যে অ্যাফিলিয়েশনটা কি, উপদেষ্টা সাহেবের যে সহকারী আছেন ওই সহকারীর পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি, সে আগে স্টুডেন্ট অবস্থাতে সে কিসের পলিটিক্স করে আসতো। সুতরাং আপনাকে যারা চালাবে, আপনি একটা লোককে চারিদিক দিয়ে ঘিরে ধরে রাখছেন আপনার পারপাস সার্ভ করবে এরকম লোকজনের, এবং আপনি আশা করতেছেন যে এই বয়স্ক একজন সাবেক জেনারেল সাহেব উনি সবকিছু উল্টা দিবে। ব্যাপারটা তো এরকম না। না স্যার, আপনার কাছে আমার শুধু এইটা প্রশ্ন, আমি কিন্তু এই যে উপদেষ্টা তার সহকারী এই যে মেকানিজমটা, এটা কিন্তু আমি চারিদিকে দেখতে পাই। মানে এই যে নিরাপত্তা উপদেষ্টা কি আসলে পররাষ্ট্র উপদেষ্টা না, সেই পররাষ্ট্র উপদেষ্টা। হ্যাঁ, তো এখন মানে এটা একটা ইন্টারেস্টিং কথা বলেছেন আপনি। আমি কিছু হলেই তৌহিদ সাহেবকে কিছু হলেই গালিগালাজ করে ফেলা হয়, বাট তৌহিদ সাহেবের তো এখানে কোনো ক্ষমতা নাই, ক্ষমতা তো আরেকজন উপর থেকে নিয়ে আসছে। মানে তৌহিদ সাহেব পররাষ্ট্র উপদেষ্টা যদি দিল্লি গিয়ে কারোর সাথে বৈঠক করে আসতো তাহলে সে শেষ হয়ে যেত।
নিরাপত্তা আরে ভাই, উপদেষ্টা গিয়ে 4 দিন গিয়ে আরে বৈঠক করতে নিরাপত্তা উপদেষ্টা, আপনি নিরাপত্তা আমি উপদেষ্টা তো ওইখানে গিয়ে হ্যাঁ, ভয়ে হ্যাঁ। হোটেলেও থাকে নাই, অ্যাম্বাসেডর ওইখানে হাই কমিশনের বাসাতে গিয়ে তারা ঘুমাইতে হয়েছে ভয়ে। কিন্তু আমার কথা হলো সে আবার আমি নিরাপত্তা উপদেষ্টা। আমি ক- আমি 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 কথার কথার মানে জনাব গোলাম মুর্তজার কথা একটু আমি শুনতে চাই, কিন্তু আমি শুধু একটু জিজ্ঞেস করবো যে আপনার কাছে কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস কি করেন আসলে? মানে মানে এই উপদেশটা ব্যর্থ, এই উপদেশটা পারে না, এই উপদেশটা করে নাই। আমি প্রিটি শিওর, কারণ আমি এই মডেলটা জানি। শেখ হাসিনার আমলে শেখ হাসিনার কথা ছাড়া ডিবি অফিসে হারুন নড়ে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা ছাড়া আনিস আলমগীর গ্রেফতার হতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা ছাড়া এই হাদির মৃত্যুর পরে এই গোয়েন্দা সংস্থাগুলি যে মুভ করে নাই বা করছে কিনা, যে জবাবদিহি চাইতেছে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়। উনি অ্যাক্ট করে নাই। আপনি কি মনে করেন এই রুটিন চেঞ্জ হয়েছে প্রাইম মিনিস্টারের কার্যালয় থেকে ডিবি অফিসে বা ঢাকার কমিশনারের কবে যে এটা মুভ করো তারপর আর মুভ করবে? আপনি কি মনে হয় এটা চেঞ্জ হয়েছে? খালেদ ভাই, আপনার গোয়েন্দা সংস্থাগুলো কি আসলে এখন ফাংশনাল অবস্থায় আছে? আপনি কি জানেন যে তারা ফাংশনাল অবস্থায় আছে কিনা, অথবা তাদের যে অ্যাক্টিভিটিস, সাধারণভাবে যে তারা অ্যাক্টিভিটিস করা দরকার, তাদের অ্যাক্টিভিটিস গুলো করতে আপনার যে ধরনের কোঅপারেশন লাগে, সে ধরনের কোঅপারেশন কি তারা পাচ্ছে? বলেন তো আমাকে। এটাও একটু না না, আমার মনে হয় কোঅপারেশন না তো সরকার প্রধান তো তাদেরকে এনাবলই করতেছেন না, অথবা যখন তার কাছে খারাপ লাগতেছে যে আনিস আলমগীরকে ধরে নিয়ে আসো যাও, একদম হাসিনা মডেল। আমি এইটা এখনো বলবো, আমি জনাব গোলাম মুর্তজার কাছে শুনতে চাই। জনাব গোলাম মুর্তজা, আমাদের দর্শকরা বলতেছেন যে ইয়েস খালেদ, মানে আমাদের দর্শকদের মধ্যে একজন তৌসিফ রহমান 88552 উনি বলতেছেন ইয়েস খালেদ, লুক ইউ কাওয়ার্ড। তারপরে উনি বাস্টার্ড বলছেন, তারপরে বলছেন তুষারের মাসুদ কামাল শুড অলসো বি ইন জেল। ভাই আমারও জেলে নেন, আমি যে বাংলাদেশে যাবো ফেব্রুয়ারিতে, আমারও জেল দেন সিরিয়াসলি, মানে আপনারা জেলে দিয়ে দেন। গোলাম মুর্তজা ভাই, আপনার কাছ থেকে একটু আমি শুনতে চাইবো যে এই আসলে এই উপদেষ্টা পরিষদের এই 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 জিনিসটা কি। আমি আরেকটা একটু আমি পড়তে চাই যে তারেক রহমানের সাথে যোগাযোগ করা হয়েছে কিনা, একটু ভালো প্রশ্ন একটু ভালো জবাব দেই। আমি গত 5 বছর ধরে কন্টিনিউয়াসলি জনাব তারেক রহমানের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করে আসতেছি, লিখিত, মেইল, ফোন, কথা, সবকিছুতে উনি আমাকে ইন্টারভিউ দিয়েছেন, মানে দিবেন বলে সর্বশেষ কথা দিয়েছেন, মানে আই ডোন্ট নো। তারপরে গোলাম মুর্তজা ভাই, আপনার কাছে একটু শুনতে চাই যে এই যে জুলকারনাইন সাহের তথ্য পাচ্ছেন, এখন তথ্যের কথা আপনি বাদ দেন, নর্মাল প্রসিডিওরগুলি কি ফলো করা হয়েছে? হাদিকে যখন গুলি করা হয়েছে তারপরে সিসিটিভির ফুটেজকে দেখা তারপরে লোকগুলিকে, নাকি একটু দেরি করা হয়েছে, নাকি উদরপিণ্ডি আলমগীরের ঘাড়ে চাপানোর চেষ্টা করা হয়েছে? আপনি কি আমাকে একটু বলবেন যে এটা কি আসলে ইচ্ছা করে করা হয়েছে, কম করে করা হয়েছে, কি করা হয়েছে? ধন্যবাদ। এটা আমি যেটা বলতে চাই সেটা কিছুটা বলেছি। আপনি আমার যে ফেসবুক স্ট্যাটাসটার কথা বললেন, আমি সেখানে সরকারের অংশ হয়ে, আমি তো সরকারের অংশ বলছি, আমি তো সরকারের খুব ছোট্ট একটা জায়গার খুব ক্ষুদ্র একটা অংশ, তো সেটা হয়ে সবগুলো জায়গাতে আমার পক্ষে মন্তব্য করা সম্ভব নয়। কিন্তু হাদিকে গুলি করার পরের থেকে জুলকারনাইন সাহেবের যে পোস্টের কথা বললেন, তিনি যেভাবে তথ্য সরবরাহ করেছেন, সেটা আমিও ফলো করেছি। এবং আমি যেটা বলেছি যে যারা গল্প সরবরাহ করছেন, আমি এটা কেন লিখেছিলাম, এইটা লিখেছিলাম হচ্ছে এই জায়গাটা থেকে যে আমি পুলিশের এক ধরনের বক্তব্য দেখছিলাম, আমাদের সীমান্ত রক্ষার দায়িত্বে যে বিজেপি, তাদেরও দায়িত্ব দেখছিলাম। আমি সাংবাদিকতার একটা সময়ে মোটামুটি ভাবে ঢাকার বা বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের খোঁজ খবর রাখতাম, এবং আন্ডারওয়ার্ল্ডের খোঁজ খবর রাখতে গিয়ে পেশাদার খুনি থেকে শুরু করে আন্ডারওয়ার্ল্ডের টপ টেরর পর্যন্ত এদের সবার সঙ্গে, অনেকের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ একটা যোগাযোগ তৈরি হয়েছিল। এদের অনেকে, যে শীর্ষ 23 সন্ত্রাসীর অনেকের সঙ্গে অনেকবার আমার দেখা হয়েছে, আমি দেখা করেছি। সেই দেখাগুলো এখন যখন চিন্তা করতে যাই, যে সমস্ত পরিবেশে দেখা করেছি, এখন হইলে হয়তো আমি আর সেই পরিবেশে দেখা করতে যেতাম না। তখন হয়তো বয়স কম ছিল, রিস্কের ব্যাপারগুলো তখন চিন্তা করি নাই, কোথায় কোন গ্যারেজের মধ্যে চলে গেছি কেউ জানতো না, কিছু জানতো না, এইভাবে দেখা, তাদের ঘটনাগুলো আমি দেখেছি। এখন এই যে এই হাদির উপরে ঘটনার পরে আমি যে বক্তব্যগুলো লক্ষ্য করলাম, সেই বক্তব্যগুলো ওই সময় আমি লক্ষ্য করতাম যে একটা টিম ধরতে অভিযান চালাতে গেছে, অভিযান চালাতে গিয়ে অনেক দূর পর্যন্ত গেল, এখান থেকে ওখানে গেল, ওখান থেকে ওখানে গেল, তারপরে একজন সোর্স খুঁজে বের করলো, সোর্স খুঁজে বের করলে তার বাড়িতে গেল, ঘেরাও করলো, ঘেরাও করতে গিয়ে শেষ পর্যন্ত আর কালা জাহাঙ্গীরকে পেল না। কেন পেল না? ঠিক তার 5 মিনিট আগে কালা জাহাঙ্গীর সেখান থেকে চলে গেছে। এই যে গল্প,
এই গল্পটা আমি এই এই হাদির গুলি করার পরেও আরেকবার শুনলাম এই ধরনের গল্প। আমার কাছে মনে হলো যে আমরা এখনো সেই পুরনো গল্পের মধ্যে আটকে আছি। ধরেন যে পুরনো আমি গল্পের মধ্যে শেষ করি খালেদ। আচ্ছা আমি ভুলে যাবো, সরি, আপনি শেষ করুন। পুলিশ এবং আমি দেখলাম যে জুলকারনাইন শাহের যে তথ্যগুলো সরবরাহ করছে, পুলিশের বক্তব্যের সঙ্গে তার বা বিজিবির বক্তব্যের সঙ্গে সেই সমস্ত বক্তব্য আমি যদি মিলিয়ে দেখতে যাই, তাহলে মনে করি যে তাদের কাছে ওই তথ্যের অনেকগুলোই আছে মানে পুলিশের সঙ্গে বিজিবির কথা হচ্ছিল, বিজিবি পুলিশকে সহায়তা করছিল, পুলিশ বিজিবিকে সহায়তা করছিল, এই রুট দিয়ে যেতে পালাতে পারে সেই বিষয়ে একটা সতর্কতা ছিল, কিন্তু বিজিবি শনাক্ত করলো এই দুইজন মানব পাচারকারী। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে, এই যে গল্পগুলো আমরা বছরের পর বছর ধরে শুনে আসছি, এখন দুইজন মানব পাচারকারী ওই অঞ্চলে আছে, তো দুইজন মানব পাচারকারীর বাড়িতে গিয়ে ঘেরাও করলেন 5 মিনিট আগে কেন, আর 5 মিনিট পরে কেন, আর 5 মিনিট আগে গেলেন না কেন? এই যে ওই দুইজন মানব পাচারকারী আছে, তো সেটা যদি শনাক্তই করা হয়, সেটা যদি মনেই করা হয়, এটা তো বিজিবি তখন জানতো না, বিজিবি তো বহু আগে থেকেই জানতো। তো তাহলে তাদেরকে এই হাদিকে গুলি করার আর পরে যখন থেকে স্বাভাবিকভাবে ধারণা করার কথা যে এই অপরাধীরা সীমান্ত পার হয়ে চলে যেতে পারে, তো তখন থেকেই কেন তাদেরকে নজরদারির মধ্যে আনা হলো না? কিন্তু যেহেতু আমরা এই যে গল্পগুলো দেখছি, এই গল্পগুলোকে আমি মনে করছি যে এই গল্পগুলোকে গণমাধ্যমকে সরবরাহ করা হচ্ছে এবং অমুকের সহযোগীকে ধরা হচ্ছে, অমুককে ধরা হচ্ছে, এইগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ঘটনা মনে হচ্ছে না, আমি সরকারের ভেতরের অংশ হওয়া সত্ত্বেও। মুর্তজা ভাই, আমি জুলকারনাইন শাহের খানকে যে প্রশ্নটা করছিলাম, সেই প্রশ্নটা হচ্ছে যে আমি তথ্য নিয়ে না, কিন্তু আমি প্রসিডিউরটা শুরু করার ক্ষেত্রে যে আপনি জানছেন এখন হাদি কিন্তু খুব অপরিচিত একজন না, হাদি খুবই পরিচিত একজন, তার মুখ চেনা, তাকে যে গুলি করে তাকে হত্যার অ্যাটেম্প নেওয়া হয়েছে সেইটাও খুব দ্রুত জানা গেছে। তারপরে কি এই একটা করা হয়েছে সময় মতো? শাহের খান অবশ্য বলতেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে নাই, এর উপরে আরেকজন আছে, এবং ওনার ফেসবুক পোস্ট, এই আলোচনাগুলো আমার কাছে আসলে কোনো ওনার ফেসবুক পোস্ট আরো ক্লিয়ার। উনি ফেসবুক পোস্টে বলছেন খোদাবক্স রজার খলিল আর স্বরাষ্ট্র সচিবের নামটা যোগ করলেন না কেন, মানে যাই হোক, মানে উনি বলতেছেন যে এইটার মধ্যে থেকে আসলে ফাংশনটা করতে পারতেছেন না। আপনি এরকম ফিল করেন কিনা? মানে মুর্তজা ভাই, আমি একটু শর্ট করে, আমি আপনি দুইজনই যখন প্রায় একই সময়ে, আমরা কিন্তু খেয়াল করছি বিএনপির প্রথম 2001 থেকে 2006 সালে আলতাফ সাহেব এবং বাবর সাহেব মন্ত্রী প্রতিমন্ত্রী তারা কিন্তু ফাংশন করতে পারতেছিলেন না আসলে প্রপারলি। আলতাফ সাহেবকে সরাই দিয়ে শুধু একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে রাখা হলো, বাবর সাহেব, তখন কিন্তু এটা ভালো করতে পারলো বা তাদের ইচ্ছা মতো এটা করতে পারলো বলে মনে হলো। একই সমস্যা কি এখানে না? স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী, কার কি কাজ? এই আলোচনার মধ্যে আসলে আমি ঢুকতেই চাই না এই কারণে, এই লজিকে যে এইখানে ব্যক্তি একজন, দুইজন, তিনজন, কার উপরে কে, এই আলোচনাগুলো আমরা করতে পারবো, কিন্তু আমরা শেষ বিচারে গিয়ে দেখবো বা দেশের মানুষ দেখতে চাইবে কাজটা হলো কি না, কাজটা হচ্ছে কি না। তা এখন পর্যন্ত যে কাজের কথা বলছি, শুরু করাটা ধীর গতিতে, শুরু করার সময়ে অতি দ্রুত করলাম কিনা, আমরা যদি অতি দ্রুতই শুরু করতাম তাহলে আমার ধারণা যে ওই সীমান্ত পার হয়ে এরা চলে যেতে পারতো না। আপনি অতি দ্রুত যদি আমরা শুরু করতাম বা যথাসময়ে যদি আমরা শুরু করতাম, নিঃসন্দেহে এখানে আমাদের একটা দুর্বলতা আছে, কিন্তু ওই আলোচনাগুলো আমি আসলে ঢুকতে চাই না যে কে কার উপরে। এখানে যে যার উপরে হোক, দায় শেষ পর্যন্ত গিয়ে সরকার যার উপরে গিয়ে পড়ে। মুর্তজা ভাই, আপনিও সরকারে আছেন, আমি আসলে জাস্ট এটা জানতে চাই, এইটা কি ডিফাইন করা আছে কার কোথায় দায়িত্ব? অর্থাৎ আমি প্রশ্নটা করি যে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব হচ্ছে একটু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দায়িত্ব, এটা কি ভাগ করা আছে? ডেফিনেটলি এটা ভাগ করা আছে। এখন প্রশ্ন মানে ক্লিয়ারলি ডিফাইন্ড, ওভারল্যাপিং নাই। এখন প্রশ্ন হচ্ছে ডেফিনেটলি ভাগ করা আছে, যার যার দায়িত্বের কথা তারা জানেন। এখন কে কোনটা করতে পারেন, কে কোনটা করতে পারেন না, সেটা ভেতরে যারা আছেন তারা বলতে পারবেন, এটা আমার অবস্থান থেকে সেটা বলা সম্ভব নয়। ওকে, আমি পরবর্তী প্রসঙ্গে যাইতে চাই। যদি জুলকারনাইন স্যার এই প্রসঙ্গে যদি কোনো মন্তব্য করার থাকে আপনি ছোট করে একটু মন্তব্য করতে পারেন, নাহলে আমি একটু পরবর্তী প্রসঙ্গে যাই। আচ্ছা, পরবর্তী প্রসঙ্গটা হচ্ছে
আজকে বিজয় দিবস বলেই শুধু না, ডিসেম্বর মাস আসলে নানা ধরনের আলাপ আলোচনা আমরা শুনি, কিন্তু এইবারের ডিসেম্বর মাসটা অনেকখানি আলাদা। আপনি নিজেও উল্লেখ করছেন, আমি গতকালে আপনার একটা অনুষ্ঠানে দেখতে পাইলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে একটা নতুন ইতিহাস সৃষ্টি, শহীদ বুদ্ধিজীবী দিবসটার সময় আমরা এটা শুনছি যে বুদ্ধিজীবীদের মার্চে হচ্ছে কারা, এইটা নিয়ে ভারতরা ছাত্রদের আন্দোলন সংগ্রাম, পাকিস্তানের পতাকা গিয়ে এখানে আইকে আসবে, সেই জন্য আবার কতজন এটার মধ্যে এটা বিএনপির কেন্দ্রীয় নেতা তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকেই বারবার জামায়াতের একাত্তরের ভূমিকা স্মরণ করে দিতে চাইতেছেন, কিন্তু সেই ক্ষেত্রে আমার আপত্তি আছে। এই জামায়াতের সঙ্গে এতদিন মিলামিলা রাজনীতি বিএনপিই করছে আসলে, তো কিন্তু আমরা আসলে কোথায় যাব? মানে আমাদেরকে যেগুলি গিলতে হইতেছে, গিলাটা কি পরিমাণ আপনি আমাদের দেখেন। এই যে আমি এই কথা বলতেছি, তখন আমাদেরকে একজন দর্শক, ওনার নাম তো বুঝে না, তবু একটু বলি, সারোয়ার MD-X7H, খালেক মহিউদ্দিন, তোমাকে বারবার বলতেছি ভারতের কোনো ব্যাপারে দালালি করবে না, বাংলাদেশের দেশপ্রেমিক সাংবাদিক হিসেবে যদি থাকতে চাও তাহলে ভালো। মানে 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 এই যে এই ইউনূস সরকার আসার পরে স্বাধীনতার বয়ানটা চেঞ্জ হলো কেমন, আমি এই জিনিসটা বুঝলাম না। আমি আপনাকে এই যে আপনি বললেন যে আপনার বিভিন্ন ভাবে তারা উল্টাপাল্টা মন্তব্য করছে, আপনার সাথে কথা বলতে বলতে আই রিসিভড আ টেক্সট যেখানে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মোহাম্মদ নজরুল ইসলাম মন্তব্য করেছেন, মুজিব বাহিনীর গণহত্যার জবাবেই পাকিস্তানি সেনাবাহিনী 25শে মার্চ ক্র্যাকডাউন চালায়, দৈনিক ইত্তেফাকের সংবাদ। তো এটা যদি কেউ মন্তব্য করেন পাকিস্তান সেনাবাহিনী কেন ক্র্যাকডাউন চালিয়েছিল এবং এটা নাকি মুজিব বাহিনীর গণহত্যার জবাবে চালানো হয়েছিল, এই ধরনের মন্তব্য করে আমার মনে হয় যে এখন আমরা 55 বছর পরে আমরা কিন্তু আসলে বুঝি, জানার বহুত উপায় আছে। কিছু লোকজন হয়তো তাদের জানার সুযোগ কম, তারা হয়তো আপনার পড়াশোনার এত করতে পারেন নাই অথবা এত বেশি গবেষণার সুযোগ নাই, তারা দে রিসর্ট টু ইউটিউব, সোশ্যাল মিডিয়া, এবং এখানে কিছু লোকজন জঘন্য প্রকৃতির লোকজন যা বলছে তারা সেখান থেকেই নেওয়ার চেষ্টা করছে। স্যার আপনি খেয়াল করেন, সরকারের একজন প্রেস মিনিস্টারের দায়িত্বপ্রাপ্ত ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার, উনিও যদি স্বাধীনতা নিয়ে একটা কথা বলেন, উনি আজকে সবুজ পাঞ্জাবি পরে আসছে, 50,000 গালি খাবে এই পাঞ্জাবি পরার জন্যই। মানে এবং এগুলিকে কি সরকার থেকে উৎসাহিত করা হয় কিনা এটা আমার একটু বুঝতে ইচ্ছা করে, কারণ আমি সরকার থেকে উৎসাহিত করা হয় কিনা, আমি তো আপনাকে বললাম যে যেই ব্যক্তি বাংলাদেশের আপনার বিজয় দিবসে নিয়ে কথা বলার মতো ধৃষ্টতা দেখায়, যে বলতে পারে যে আমি 16 ডিসেম্বর বিজয় দিবস মানি না, তাকে আপনি আবার সরকারি অনুষ্ঠানে দাওয়াত দেন কেন? যদি এটা হয়, যদি আপনি এদেরকে এনকারেজ না করে থাকেন, তাহলে why do you entertain these people in state ceremonies? এরা কিভাবে দেশের গুরুত্বপূর্ণ সভা মিটিং এ গিয়ে হাজির হয়ে যাচ্ছে? যে ব্যক্তি আমার বেসিকে স্বীকার করতেছে না, যে আমার অস্তিত্ব স্বীকার করার চেষ্টা করতেছে না, যে আমার অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছে, সে কিভাবে আমার সরকার প্রধানের বাসভবনে অথবা সরকার প্রধানের কার্যালয়ে প্রবেশ করতে পারে? এটা তো আপনি আমাকে বলতে হবে। অ্যাবসলিউটলি। আমি জনাব গোলাম মুর্তজার কাছে এই প্রসঙ্গে আমার প্রশ্ন হচ্ছে, গতবারের মতো এইবারও বিজয় দিবসের কুচকাওয়াজ সরকার করে নাই, এই সরকার মানে মুর্তজা ভাই। এবং আজকে যেটা হয়েছে, আমি যেটা দেখেছি যে জাম্প দিচ্ছে, একটা ফানি ক্যারেক্টার আছে ওইখানে, আশিক নাম, এবং এটা সে আবার হাজির ছবি আঁকা হেলমেট সহ সে ওটা নিয়ে জাম্প করেছে, এবং সেনাবাহিনীর 54 জন লোক আছে ওইখানে, বাট সেই ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে চিফ অ্যাডভাইজার পেজ থেকে তার ছবি দেওয়া হচ্ছে, তাকে পোর্ট্রে করা হচ্ছে। কেন ভাই? সে তো ফৌজের কেউ না, সে কোনো একটা চান্সে সে ওখানে গিয়ে ঢুকে গেছে, তাকে পোর্ট্রে করতে হচ্ছে। যদি ইন্সপায়ার করার জন্য 16 ডিসেম্বরকে মনে রাখার জন্য একজন সিভিলিয়ান, যদি যেই সিভিলিয়ান আসলে মানে প্যারাট্রুপিং তো আসলে সিভিলিয়ানরা সাধারণত করে না, যেহেতু সিভিলিয়ান হিসেবে উনি করেন, সেইটা একটা মানে আমি খুব মানে এটাতে আমার খুব একটু আপত্তি আমি দেখি না আর কি, যে সিভিলিয়ান প্যারাট্রুপার তো আমরা আগে দেখি নাই আসলে সাধারণত, মানে অনন্ত জলিলের সিনেমা ছাড়া না মানে আমরা আমিও কখনো দেখি নাই। ও আচ্ছা, সেইটাও একটা কথা। আমি একটু গোলাম মুর্তজা ভাই আপনার কাছে একটু জানতে চাই যে বিজয় দিবসে কুচকাওয়াজ হয় নাই পরপর 2 বার, এটার কি কোনো রিজন আছে? মানে না, ধরেন এসের একটা পরিবর্তিত পরিস্থিতিতে 5ই আগস্টের পরে এখন কোন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিজয় দিবসের কুচকাওয়াজ হবে না, সেটা সরকারের জায়গা থেকে বলতে পারবে। ওয়াশিংটনে বসে, দূতাবাসে বসে আমি এই জায়গাটা থেকে কোনো মন্তব্য করতে চাই না, এটা নিয়ে নিশ্চয়ই কোনো লজিক্যাল গ্রাউন্ড ছিল, সেই কারণে হয়তো করতে পারে না। কিন্তু আমি যে জায়গাটা নিয়ে কথা বলতে চাই, যে এই যে বাংলাদেশ 16ই ডিসেম্বর বিজয় দিবস
25শে মার্চের কালো রাত ইত্যাদি নিয়ে যে সমস্ত, বা ওই যে যেটা জুলকারনাইন সাহেব যেটা বললেন যে মুজিব বাহিনীর আক্রমণের পরিপ্রেক্ষিতে গণহত্যা চালিয়েছে, এই যে তথ্যগুলো, বা আমি 16 ডিসেম্বর মানি না, এই যে তথ্যগুলো ছড়ানো হচ্ছে, এই এই ঘটনাগুলো কেন ঘটানো হচ্ছে, বা এই ঘটনাগুলো কিভাবে ঘটতে পারছে, এই ঘটনাগুলো যারা এই কাজগুলো করছেন, যারা এই কথাগুলো বলছেন, যেহেতু 5 আগস্টের 5 আগস্টের সময়ে 5 আগস্ট অর্থাৎ এই গণঅভ্যুত্থানে জামাত, বৃহত্তরভাবে জামাতের শিবির সহ এদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পরবর্তীতে যে সরকারটা ক্ষমতায় এসেছে, এই সময়ে এসে এরা মনে করছে, যেহেতু মুক্তিযুদ্ধের ইতিহাস জামাতের পক্ষে তো আসলে বলাও সম্ভব নয়, পালন করাও সম্ভব নয়, কারণ জামাত সেই সময়ে যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল এটা তো তারা নিজেরাও স্বীকার করে। আমরা একরকম করে জানি আর তারা আরেক রকম করে বলে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তাদেরকেও বলতে হয় যে হ্যাঁ, আমরা 1971 সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলাম, আমরা অখণ্ড পাকিস্তান চেয়েছিলাম, ইত্যাদি ইত্যাদি তাদের বলতে হয়। কিন্তু যেহেতু প্রকৃত ইতিহাসটা তারা বলতে পারে না, কখনো তারা এই জায়গাটিতে চুপ থাকে, কখনো সুবিধাজনক সময় তারা যখনই পায় তখনই তারা এক ধরনের দাম্ভিকতা দেখায়। আপনার খেয়াল থাকবে এবং মুর্তজা ভাই দেখেন, একদম শেখ হাসিনার বয়ানগুলি প্রতিষ্ঠিত করে যে আমরা ছাড়া আর কেউ মুক্তিযুদ্ধের কথা কখনো বলবে না, উল্টাপাল্টা কথা বলবে। আপনি যখন এটা বলতে চান তখন এটা ভাইসা যাচ্ছে মোদির টুইট নিয়ে। মোদি বলছে যে এটা বিজয়, তো মোদি ইন্ডিয়ার সাথে মুক্তিযুদ্ধটা তো মুক্তিযুদ্ধটা তো আওয়ামী লীগের একক কোনো সম্পদ না। এই মুক্তিযুদ্ধ 1971 সালে অল্প কয়েকজন মানুষ ছাড়া সব মানুষ এই মুক্তিযুদ্ধের অংশীজন ছিল, অল্প কয়েকজন মানুষ ছাড়া। তা এখন এই যে 16 ডিসেম্বর বা যে কথাগুলো বললাম আমি, এই কথাগুলো যখন বলা হয় তখন মুক্তিযুদ্ধটাকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়া হয়। তখন মুক্তিযুদ্ধটা আওয়ামী লীগের দিকে ঠেলে গেলে আওয়ামী লীগ তখন মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করার সোল এজেন্সি পেয়ে যায়, এবং সেটা সে 16 বছর ধরে করেছে। আর এখন এসে যখন আবার ওই কথাগুলো বলা হচ্ছে, 71কে যেভাবে আপনার তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে, এবং এরা ধরে নিয়েছে যে এই কথাগুলো এখন বাংলাদেশে বলা যায় এবং এই কথাগুলো বললে এর বিপরীতে কোনো প্রতিক্রিয়া হবে না, অথবা প্রতিক্রিয়া হলেও তারা সেটাকে ডমিনেট করবে, তারা এরকম একটা জায়গাতে গেছে। এই জায়গায় যাওয়ার এর নেগেটিভ রেজাল্টটা হচ্ছে ওই যে আপনি যেটা বললেন যে মুক্তিযুদ্ধটা বললেন যে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার যে প্রক্রিয়াটা তৈরি করা হচ্ছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ পর্যন্ত গিয়ে, আমি আবারও বলি, এইটার শেষ পর্যন্ত গিয়ে সরকারের জন্য আপনি যে কথা বলছেন তার সঙ্গে আমি দ্বিমত করছি না, কিন্তু যারা এই কাজগুলো করছে ইতিহাসে শেষ পর্যন্ত গিয়ে মূল্যটা আবার তাদেরই দিতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ হচ্ছে এমন একটা জায়গা, এই মুক্তিযুদ্ধকে কোনোভাবেই চাপা দেওয়া সম্ভব নয়, কোনোভাবেই এই ইতিহাসকে বিকৃত করে প্রতিষ্ঠিত করা সম্ভব না। মুর্তজা ভাই, আপনি যে কথা বললেন সেই কথাটা আপনি মনে রাখেন, কিন্তু আমি প্রসঙ্গটা নিয়ে যাচ্ছি হচ্ছে জুলকারনাইন স্যারের কাছে। জুলকারনাইন স্যার খান, আপনি খেয়াল করছেন আমাদের এখানে ভাইসা যাচ্ছে মোদি যে আজ ইন্ডিয়া স্বাধীনতা দিবস বলছে, মোদি যে আজকে বিজয় দিবস বলছে, মোদি যে আজকে টুইট করছে, আরে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের মানে ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধ তো একটা হয়েছে 1971 সালে, আশ্চর্য ব্যাপার। এটা যদি তারা এটা যারা লিখে না এটা লিখতেছে না তো, অপতথ্যের কথা মুর্তজা ভাই প্রথমে বললো না, এইটা যদি অপতথ্য না হয়, যারা এটা ছড়াইতেছে, যারা এটা নিয়ে খিলখিল করে হাসতেছে, যারা এটা নিয়ে পাশে রাইখা রইছে, তাদেরকে কোনো গ্রেফতারে কোনো নাম নাই, তারা গর্ব করে এখানে কথা বলে বেড়াইতেছে, কিসের মধ্যে এসে পড়লাম? আমি তো আপনাকে সেটাই আগে থেকে বলেছি, বাট আমাদের তো মুক্তিযুদ্ধের একটা ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার আছে। নরেন্দ্র মোদি টুইট করছে, না নরেন্দ্র মোদি, আমি আসছি ওখানে আপনাকে এই যে ভারতের প্রতি যে বিদ্বেষ, ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল কেন ভারতের প্রতি বিদ্বেষ আছে। ভারত গত 16 বছর ধরে যেভাবে শেখ হাসিনা সরকারকে সাপোর্ট দিয়ে গেছে একচোখা ভাবে, এবং আমাদের বিভিন্ন ন্যাশনাল ইস্যুতে ভারত যেভাবে স্টেপ ইন করেছে তাদের স্বার্থ হাসিল করার জন্য, অবশ্যই সাধারণ জনগণের ভারতের প্রতি অবশ্যই বিদ্বেষ থাকাটা খুবই স্বাভাবিক। আমি শুধু একটু ছোট করে কথা বলি, আমাদের সবার সেই বিদ্বেষ আছে, কম আর বেশি আমাদের সবার। আমার মনে আছে যে আমি 13-14 সালে ফেসবুকে এটাকে পুঁজি করে কিছু ব্যক্তি বিশেষ জিনিসটাকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা,
এ ধরনের আপনার, আমি এটাকে বলবো যে অসুস্থ চিন্তা ভাবনা করা। আপনি একটা শান্তি চান কিনা? আমরা তো সবাই শান্তিপ্রিয় মানুষ। আপনি ভারতের সাথে যুদ্ধ করতে চান, আপনাকে তো চিন্তা করতে হবে আপনি নিজের ক্যাপাসিটি আছে কিনা, নিজেকে সেভাবে আপনি গড়ে তুলেছেন কিনা, আপনার সক্ষমতা আছে কিনা, অথবা আপনি এটা যে করবেন এটার ব্যাকলিস্টে নেওয়ার মতো সামর্থ্য আপনার কাছে আছে কিনা। তো এগুলা আকৃত চিন্তা না করে এই ধরনের হাইলি পপুলিস্ট চিন্তা ভাবনা পেডেল করে যারা আপনার পাবলিক সিম্প্যাথি অথবা পাবলিক সাপোর্ট পাওয়ার চেষ্টা করে, এরা বেসিক্যালি একটা নিজস্ব চিন্তা, নিজস্ব একটা কিছু স্বার্থ সিদ্ধি উদ্ধারের জন্য তারা এই কাজগুলো করে থাকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন যে বিজয় দিবস। এখন আমাদের যে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার যেখানে লেখা আছে, ওইখানে খুব স্পষ্ট করে লেখা আছে যে আমরা কবে কোন প্রেক্ষিতে কার কাছে আহ, পাকিস্তান সেনারা আত্মসমর্পণ করেছিল। পাকিস্তানের সেনারা একটা রেগুলার সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল, দ্যাট ওয়াজ ইন্ডিয়ান আর্মি, যারা আমাদেরকে সাহায্যের জন্য দেশের ভিতরে প্রবেশ করেছিল। দে হ্যাড টু গিভ দেম গ্যারান্টি দ্যাট ইউ উইল বি ট্রিটেড অ্যাজ পার দ্য জেনেভা কনভেনশন। এই জেনেভা কনভেনশন তো আপনাকে এনশিওর করতে হবে যে এদের এত 91,000 ট্রুপস, এই 91,000 ট্রুপস যদি পাবলিকের ছেড়ে দেওয়া হতো, পিটায় মেরে ফেলতো ওদের অনেককে। এবং এগুলা তো বেশ কয়েকদিন ধরে এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল। 14 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর থেকে জানা যাচ্ছিল যে বাংলাদেশের অনেক ক্ষেত্রে যে পাকিস্তান আর্মি আর অপারেট করতে পারছে না, দে উইল সারেন্ডার। তখন থেকে আলাপ আলোচনা চলছিল যে কিভাবে কি হবে, কার কাছে সারেন্ডার করবে, কোথায় সারেন্ডার করবে, এগুলা অলরেডি দে হ্যাভ ডিসাইডেড দ্যাট। এবং পাকিস্তানের কাছে তো, পাকিস্তান গিয়ে ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করেছে, বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেছে। তো এটা পার্শিয়ালি ইন্ডিয়া তাদের ক্রেডিট নিচ্ছে। তো তাদের ক্রেডিট যদি তারা নেয়, এটা কি আপনি মানা করতে পারবেন? না, আমাদের ক্রেডিট তো ইন্ডিয়ার ক্রেডিট একটা জিনিস, ইন্ডিয়া পাকিস্তানের সাথে যুদ্ধে তো আসলে অংশগ্রহণ করছে, মানে 1971 সালে অংশগ্রহণ করছে, এবং সেইটা আমরা আমাদের যুদ্ধে জিতেছি, আমরা আমাদের যুদ্ধটা জিতছি, আমরা আমাদের যুদ্ধটা জিতছি। এই যে আপনি ভারতীয় স্যার, এই যে আপনি ভারতীয় আধিপত্যবাদের কথা বলেন না, আমি আর গোলাম মুর্তুজা কিন্তু সাক্ষী। যখন এই সরকারের কেউ ভারতে গ্যাস রপ্তানি করে দিতে চাইছিল, তখন আমরা তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি করছি, আমি আর উনি পাশাপাশি ইয়ার মেম্বার, এবং আমরা রাস্তায় দাঁড়াইয়া দিনের পর দিন দাঁড়াইয়া আমরা কিন্তু সেই গ্যাস রপ্তানি বন্ধ করছি। কারা সেই গ্যাস রপ্তানি? এখন মুর্তজা ভাই, এই ভারতীয় আধিপত্যবাদটা কি? মানে স্বাধীনতার কথার সাথে ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় বিজয় দিবস, এই বিজয় দিবস মানি না, আর অনেক আপনি যা বলছেন আর জুলকারনাইন সাহেব যে কথাগুলো বলেছেন, ওই কথাগুলোর পরে খুব বেশি কিছু যোগ করার নাই। এক নম্বর কথা হচ্ছে এই যে ভারত বিদ্বেষী একটা মনোভাব, এই ভারত বিদ্বেষী মনোভাবটা গত 16 বছরে সবসময় কম বেশি ছিল। গত 16 বছরের মধ্যে গত 10 বছর যদি আপনি ধরেন, আওয়ামী লীগের 16 বছরের 10 বছর, এই 10 বছর একটা তীব্র জায়গা ধারণ করেছে। যেভাবে সীমান্তে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে, যেভাবে ভোটারবিহীন রাতের নির্বাচনগুলোকে যেভাবে সাপোর্ট দেয়া হয়েছে, যেভাবে বাংলাদেশে তাদের পররাষ্ট্র সচিব এসে আরেকজন রাজনৈতিক নেতাকে নির্বাচনে অংশ নিতে বলেছে, যে কাজগুলো করেছে, যে কথাগুলো করেছে, এই সমস্ত সবকিছু মিলিয়ে একটা বর্তমান সময়ে এসে একটা তীব্র, আবার এর মধ্যে এই যে আওয়ামী লীগের লোকজন হাসিনা সহ সবাই পালিয়ে ভারত চলে গেছে, এবং সেখানে গিয়ে পালিয়ে গিয়ে শেখ হাসিনা প্রতিদিনই মানুষ হত্যা করতে চাইছেন, শেখ হাসিনা প্রতিদিনই বাংলাদেশে একটা যুদ্ধ তৈরি করতে চাইছেন। এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ একটা ভারত বিদ্বেষী মনোভাবের একটা উর্বর ভূমিতে পরিণত হয়ে আছে। সেরকম একটা জায়গাতে যখন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী একটি টুইট করেন এক্সে, তখন তিনি লেখেন ভারত পাকিস্তান যুদ্ধ, এবং সেই যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করার যে কাহিনীটা তিনি লেখেন, ঘটনাটি লেখেন, আমরা আমাদের মতো করে কথা বলতে পারি, কিন্তু এটাকে কেন্দ্র করে আমরা এখন এইখানে ইন্টারেস্টিং ব্যাপার, পাকিস্তানের পাঠ্য বইয়ে 71 সালের 16 ডিসেম্বরের ভাষণটা কি? ওরা কার কাছে হারছে? পাকিস্তানের ভাষণটা কি? ভারতীয় ভাষণ আর পাকিস্তানি ভাষণ আমরা কি করব? না খালেদ, পাকিস্তানিরা কার কাছে হারছে ওই ভাষণটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ভাষণটা কি, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আসলে ঘটনাটা কি ঘটেছিল। বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিল, ভারত সেই যুদ্ধে আমাদেরকে সহায়তা করেছিল। যুদ্ধের একটা পর্যায়ে এসে ভারত পাকিস্তান যুদ্ধ করেছে। বাংলাদেশের এই ফ্রন্টটা ছাড়াও আরো 2টি ফ্রন্টে ভারতের সঙ্গে যুদ্ধ হয়েছে পাকিস্তানের, 3টি ফ্রন্টে পাকিস্তানের যুদ্ধ হয়েছে। বাংলাদেশের তো যুদ্ধ করেছে একটা ফ্রন্ট, একটা জায়গাতে। বাংলাদেশের ভেতরে থেকে, পূর্ব পাকিস্তান তার ভূমিতে থেকে পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করেছে। আর ভারত তার ভারতের থেকে এসে
বাংলাদেশের একটা ফ্রন্ট আরো 2টা ফ্রন্টে যুদ্ধ করে পাকিস্তানকে পরাজিত করেছে। ডেফিনেটলি আমাদের যুদ্ধে আমরাই পাকিস্তানকে পরাজিত করেছি, ভারত আমাদের সহায়তা করেছে। এই ইতিহাস আমাদের, এর বাইরে কোনো ইতিহাস নাই। এই ইতিহাস নিয়েই আমাদের থাকতে হবে। ভারত পাকিস্তানকে পরাজিত করেছে, কোনো সন্দেহ নাই। ভারত এই কৃতিত্ব নেবেই, নরেন্দ্র মোদী এই কৃতিত্ব নেবেই। সেটা নিয়ে আমার কথা থাকলে আমি কথা বলবো, কিন্তু সেটা নিয়ে আমি হা হা হি হি কান্নাকাটি এইগুলো করার কোনো মানে হয় না। আমি আমার ইতিহাস নিয়ে থাকবো। মুর্তজা ভাই, আমার প্রশ্নটা হচ্ছে মুক্তিযুদ্ধকে, বিজয়কে, ৭১কে ভারতের বা আওয়ামী লীগের সম্পত্তি কেন মনে করা হইতেছে? কেন মনে করা হইতেছে মুক্তিযুদ্ধকে আঘাত করলে আওয়ামী লীগ আঘাত পাবে? মানে ওইটা তো সাংঘাতিক আওয়ামী লীগের ফিরে আসার জায়গা। এটা মনে করার যথেষ্ট কারণ আছে, এটা মনে করার যথেষ্ট কারণ আছে। কারণ আওয়ামী লীগ গত কয়েকটা বছর, গত 15-16 বছর সিচুয়েশনটা এমন করেছে যে তারা মুক্তিযুদ্ধকে ওয়েপনাইজ করেছে তাদের পলিটিক্যাল, তারা মুক্তিযুদ্ধ বিক্রি করছে, খারাপ কাজ করছে। আপনি যেই কারণে যে চালে কাকর মেশাইছে তারে খারাপ কইতে গিয়ে আপনি চাইল খারাপ করবেন না? সেটা অবশ্যই না। সেটা এখন এটা যারা করছে, এই কাজটা যারা করছে তারা অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে করছে। বাট এই যে একটা বিশাল সংখ্যক মানুষজনের আপনার মনের মধ্যে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ সমার্থক একটা বিষয় পরিণত হয়েছিল, এবং এটা আওয়ামী লীগরাই করেছিল। আওয়ামী লীগের যেই আপনার লিডারশিপ ছিল তারাই বিষয়টাকে এমন করে ব্লেন্ড করেছে, এমন করে তারা একটা লোকজনের সাইকেলের মধ্যে আপনার প্রবেশ করানোর চেষ্টা করেছে যে মানুষজন আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ একটার পরিপূরক হয়ে গিয়েছে। আওয়ামী লীগ কখনোই স্বীকার করে নাই যে বাংলাদেশের সাধারণ লোকজনের, আওয়ামী লীগ তো আমাদের কাছ থেকে মুক্তিযুদ্ধ ছিনতাই করছে। আওয়ামী লীগ তো আমাদের কাছ থেকে মুক্তিযুদ্ধ ছিনতাই করছে। মুক্তিযুদ্ধের পর ছিনতাই কেন করেছে? আমাদের কাছ থেকে ছিনতাইটা কেন করেছে? আমাদের কাছ থেকে ছিনতাই করেছে মুক্তিযুদ্ধকে পুঁজি করে আওয়ামী লীগ এই দেশে এক ধরনের দখলদারিত্ব কায়েম করার জন্য মুক্তিযুদ্ধটা। এখন আমরা আওয়ামী লীগের কাছ থেকে মুক্তিযুদ্ধকে রক্ষা করছি। এখন আমরা আওয়ামী লীগের কাছ থেকে মুক্তিযুদ্ধকে রক্ষা করছি। আমরা রক্ষা করে যেটা করছি, এখন আমাদের ভেতরের অতি ক্ষুদ্র একটা অংশ, আমি আবারও বলছি অতি ক্ষুদ্র একটা অংশ এই ধরনের লম্ফজম্প করছে। সেই লম্ফজম্পে মুক্তিযুদ্ধকে অপমান এবং অসম্মান করা হচ্ছে, সেটা খুবই ক্ষুদ্র একটা অংশ। আপনার যে প্রশ্ন, সেই জায়গাটার উত্তরটা জানা দরকার যে এরা কি করে এটা করতে পারছে। সরকার ফু দিচ্ছে কিনা, কেন সরকার ফু দিচ্ছে কিনা, সরকার ফু দিচ্ছে কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন। সরকার ফু দিচ্ছে না, কিন্তু সরকার রিঅ্যাক্ট করছে না। হয়তো সরকার ফু দিচ্ছে, আমি সেটা মনে করি না। তাহলে তো সরকার রিঅ্যাক্ট করা উচিত। আমি বললাম যে লোক বলতে পারে যে 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে আমি মানি না, সে তাহলে রাষ্ট্রীয় কোনো অতিথিশালায় অথবা রাষ্ট্রীয় কোনো ফাংশনে সেখানে ইনভাইটেড হচ্ছে। অবশ্যই তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। জনাব গোলাম মুর্তজা ভাই তার জায়গা থেকে এটা বলছে যে রিঅ্যাক্ট করতে। আমার জন্য আমি আপনি কিভাবে দেবেন? ডক্টর ইউনূসের যদি আপনি দেখেন, ডক্টর ইউনূস 1971 সাল মুক্তিযুদ্ধের পুরো সময়টাতে যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন। আমাদের সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগের আবুল মাল আব্দুল মুহিত সহ এইখানে তারা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন মুক্তিযুদ্ধের পক্ষে, খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। তারপরে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে ফিরে গেছেন। ওই ইতিহাস যদি আপনি খোঁজ করতে যান তাহলে দেখবেন অত্যন্ত গৌরবের ইতিহাস। এখন সেই রকম একজন মানুষ সরকার, সেই রকম একজন মানুষের যে সরকার, সেই সরকারের একজন মানুষ হিসেবে আমি অত্যন্ত গর্বিত। কিন্তু সেই সময় যখন ক্ষুদ্র একটা অংশ যখন মুক্তিযুদ্ধকে তুচ্ছ তাচ্ছিল্য করে, 71কে তুচ্ছ তাচ্ছিল্য করে, 16ই ডিসেম্বরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সেটার জন্য আমি খুব ব্যথিত হই। মানে ব্যথিত হই কেন? ব্যথিত হই যেহেতু আমি এই সরকারের অংশ, সেই কারণে আমি একটু মার্জিত ভাষায় বলছি, অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারছি না বলে। অ্যাবসলিউটলি ঠিক আছে। আমরা আচ্ছা, আমাকে একটা স্মরণ করায় দিয়েছেন যে আমার একটা স্লিপ অফ টাং হয়েছে। আমি হাদির মৃত্যু বলেছি। আমি খুবই আমি এটা হত্যার চেষ্টা বলতে হবে এবং গুরুতর আহত এটা বলা উচিত। এটা আমি আগে ঠিক করে নিলাম। এবং আমি খুবই মানে একটা প্রাণচঞ্চল, একটা উচ্ছল, একটা মানে পুরো একটা জীবনের মতো একটা ছেলে, তাকে গুলি করা হয়েছে। আমি খুবই ব্যাপারটা নিয়ে খুবই আপসেট ফিলও করেছি সারাটা ক্ষণে, এবং আমাদের শো ছিল না বলে আমি এটা নিয়ে কথা বলতে পারিনি। কিন্তু আমি মনে করি যে আমরা অনুষ্ঠানটা শেষ করি আজকে। এবং জনাব জুলকারনাইন সাহেব, আপনি যদি এই প্রসঙ্গে আর কিছু বলতেন। আপনারা বলতেছিলেন যে সরকার রিঅ্যাক্ট করা দরকার ছিল, সরকার আবার এই জায়গাতে এটা করতেছে। সরকার এটা করতেছে কারণ সরকার বোধহয় সরকারের মধ্যে থাকা সরকার প্রধান, আমি সব কিছুর ক্ষেত্রে সরকার প্রধানকে দায়ী করি, সেটা শেখ হাসিনার সময়ও করতাম। আওয়ামী লীগের আমলে একটা বয়ান ছিল এরকম যে আওয়ামী লীগের মন্ত্রীরা খারাপ, শুধু শেখ হাসিনা ভালো। আমি কিন্তু সবসময় কইতাম যে শেখ হাসিনা ভালো হইলে কেউ খারাপ হইতে পারতো না, এটা অসম্ভব।
এবং আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে এটা মনে করি, তার উপদেষ্টা পরিষদের যেই ঝামেলা আপনি দেখেন স্যার, আমি মনে করি ইউনূস সাহেবের মধ্যে ঝামেলা না থাকলে উপদেষ্টা পরিষদের ঝামেলা থাকার কথা না। যাই হোক, আপনি শেষ কথা বলবেন, আমি তার আগে খালি দর্শকদের কাছে যেটা জানতে চাইছিলাম সেটা একটু বলে রাখি। সেটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রোটোকল বাড়াবে সরকার। প্রিয় দর্শক, পুলিশ এভাবে নিরাপত্তা নিশ্চিত করতে পারবে বলে মনে করেন কিনা? 22,000 দর্শক ভোট দিয়েছেন, এর মধ্যে 18% মনে করেন পারবে, 82% মনে করেন যে পারবে না। জুলকারনাইন স্যার, আপনি যদি নিরাপত্তা প্রসঙ্গে শেষ যাওয়ার আগে আমি শুধু এখানে একটা কথা একটু বলতে চাই। প্লিজ। আমি এই আব্দুল হাদি, এই আমাদের হাদি অত্যন্ত প্রিয় মানুষ। আমি তাকে গুলি করার পরে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্য দেখেছিলাম এবং সরকারের ভেতরে এই কথাটা যেখানে বলা দরকার আমি নিজে বলেছিলাম। আজকে যেহেতু আপনার অনুষ্ঠানে সুযোগ পেয়েছি আরেকবার একটু বলি। আমি উপদেষ্টার মুখে বলতে শুনেছিলাম যে যাদের বৈধ অস্ত্রের লাইসেন্স ছিল, যারা জমা দিয়েছেন তাদের অস্ত্রের লাইসেন্স ফেরত দেওয়ার চিন্তা করছে সরকার, এবং নতুন যারা অস্ত্রের লাইসেন্স চাইবে তাদেরকেও লাইসেন্স দেয়া হবে। এইখানে আমি সরকারের ভেতরেও বলার চেষ্টা করেছি, এই অনুষ্ঠানের মধ্য দিয়েও বলার চেষ্টা করি, সত্যি সত্যি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের সরকারের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি এরকম সিদ্ধান্ত নেয় তাহলে আরেকটা ডিজাস্টার হওয়ার সম্ভাবনা আছে। আমি আমার ক্ষুদ্র বিবেচনা থেকে বুঝি। আরেকটি টকশোর উপাদান প্রথমত কথা, এই মুহূর্তের প্রধানতম দায়িত্ব হচ্ছে বৈধ অবৈধ যত অস্ত্র এখনো যদি বাইরে থেকে থাকে সকল অস্ত্র নিজেদের হেফাজতে নেয়া এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনীকে আমি এর মধ্যে অংশ মনে করছি, দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে ভূমিকা রাখা। আপনি যদি এখন অস্ত্র ফিরিয়ে দেন এবং যদি আবার নতুন অস্ত্র দিয়ে দেন, দেখবেন আবার অনেক সন্ত্রাসী অস্ত্রের লাইসেন্স পেয়ে যেতে পারে। এই জায়গাটাতে আমাদের সরকারের সংশ্লিষ্ট যে দপ্তর আছেন তাদের অতিরিক্ত সতর্কতা প্রত্যাশা করি। আমি একদম এই ব্যাপারে একমত। আমি যেহেতু কিছুদিন ম্যাজিস্ট্রেসি করছি, আমি জুডিশিয়াল মুন্সিখানাতেও অ্যাটাচ ছিলাম, আমি দেখছি যে অস্ত্রের লাইসেন্স দেয়া নেয়ার মানে যেটা বলতে চাচ্ছি, সরকার যদি ওকে লাইসেন্স দিত বা সবাইকে লাইসেন্স দিত, এইটা ঘোষণা না করা 100 ভাগ উচিত ছিল। দুই রকম কারণে, অনেকের কাছে অস্ত্র যাবে এবং যারা সেই নিরাপত্তা বা সেই লাইসেন্স নিবে না তারা পড়বে হচ্ছে ঝুঁকির মুখে। এটা খুবই সাংঘাতিক একটা খারাপ কাজ হয়েছে এই ঘোষণাটা দেওয়া। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, মানে মাই গড, আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি যদি আমার কথা শোনেন প্লিজ আপনি এক্ষণ পদত্যাগ করেন। যাই হোক, আমি একটু জনাব জুলকারনাইন সাহের খানি আজকে অনুষ্ঠানটা শেষ করতে। থ্যাংক ইউ খালেদ ভাই। আমি এক্স্যাক্টলি মুর্তজা ভাই যেটা বলতেছি, লাইক একটু আগে বললেন, আমি এই বিষয়ে বলতে যাচ্ছিলাম যে এখন নতুন নিয়ম করে আমি গতকালকে দেখলাম যে নাসিমুল গনি সাহেব স্বাক্ষরিত একটা নতুন প্রজ্ঞাপন এসেছে। নতুন এই যে কোন কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে অস্ত্র দেওয়া যাবে, কোন বিশেষ ব্যক্তিদেরকে অস্ত্র দেওয়া যেতে পারে, এই ধরনের একটা নতুন নীতিমালা তারা গতকালকে বোধহয় গত 15 ডিসেম্বর এটা আপনার প্রণয়ন করা হয়েছে, অ্যান্ড ইট হ্যাজ বিন ইস্যুড। তো এখন অস্ত্র ইস্যুর লাইসেন্স ইস্যু করার সময়টা এখন না। এখন আপনাদের আসলেও এই অস্ত্র যাদের কাছে আছে, বৈধ অবৈধ যাই আছে, বরং এগুলা সব অ্যারেস্ট করে এগুলাকে আপনাদের কাছে ফেরত নিয়ে আসা উচিত। এবং পাশাপাশি যারা বিভিন্ন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন যাদের উপরে এ ধরনের আক্রমণের সম্ভাবনা আছে বলে প্রতীয়মান হয়, তাদেরকে যথেষ্ট রকমের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করুন। পাশাপাশি যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট আছেন এবং আপনার গণসংযোগ করতে মাঠে ঘাটে যাবেন, আপনারা চেষ্টা করেন অ্যাজ লং অ্যাজ পসিবল যেন কোনো কভার্ড কোনো মাধ্যমে চলাচল করার জন্য। কারণ যে গোষ্ঠী দেশের ভিতরে ঢুকেছে এরা এটা এটা আসলে বেশ মারাত্মক। এরা বিশেষ উদ্দেশ্য নিয়েই ঢুকেছে এবং এতে আপনার আশেপাশে যারা আছে, সার্কেলে যারা আছে, নজর রাখুন যে এখানে অপরিচিত মুখ দেখা যায় কিনা, হঠাৎ করে কেউ এসে আপনার ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে কিনা। এ ধরনের আপনার পারিপার্শ্বিক যে অবস্থা আছে, আপনি নিজের আশেপাশে 1-2 স্তরের একটা বলয় গড়ে তুলুন যেন আপনি জানতে পারেন, আপনার ক্লোজেস্ট যারা ট্রাস্টেড লোকজন আছে তারা যেন আপনাকে অ্যাটলিস্ট জানাতে পারে যে এরকম অ্যাবনর্মাল কোনো কিছু তারা আশেপাশে দেখছেন কিনা। আমার মনে হয় আমি এই নিরাপত্তা টিপসটাই হয়তো এখন দেয়া জরুরি। তো আমি এতটুকুই বলতে পারি খালেদ ভাই। আমি অনুষ্ঠান শেষ করবো। জুলকারনাইন সাহের খান, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আমি একজন দর্শক, মামুন হোসেন 2475, উনি একটি প্রশ্ন করেছেন, খালেদ ভাই আপনি ভারতের গ্যাস দেওয়ার বিরুদ্ধে আন্দোলন করলেন, কিন্তু জুলাই আন্দোলনের সময় আপনাকে নাকি জার্মানিতে একটা প্রতিবাদ সমাবেশে যেতে বললো, কিন্তু আপনি গেলেন না, এত প্রেম আপনার। আমি জবাবটা দেই, এটা 26শে জুলাই 2024 ঘটনা। 26/2024 আমি ডয়েচে ভেলেতে একটি টক শো করেছি, এর সামনে দিয়ে গিয়েছি, তখন ওর মধ্যে কয়েকজন দাঁড়িয়ে এটা প্রতিবাদ করেছিল। আমি বলেছি যে এটা আমি এখানে দাঁড়াতে পারবো না, এটা আমি বলেছি।
আমার যেটা কাজ সেটা আমি করেছি। 26শে জুলাইয়ের টক শোটা আপনারা দেখলেও দেখতে পারেন, আপনাদের ইচ্ছা। এবং এই যে এইগুলি এইখানে খালেদ আমি একটু এই জায়গাতে যোগ করি, দর্শক যারা আছেন তারা হয়তো ভালো প্রত্যাশার জায়গা থেকে কথাটা বলেন, তাদের উদ্দেশ্যে বলি, ধরেন আমরা যারা সামনে, ধরেন আপনি যেটা তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি বললেন, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির পক্ষ হয়ে বা তারা যে কাজ করেছে সেই কাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে আমি আর আপনি কাজ করেছি, এরকম বহু মানুষ কাজ করেছে, অসংখ্য। হ্যাঁ, কিন্তু আমি কখনো কোনোদিন তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির কোনো সমাবেশে শাহবাগে গিয়ে মানববন্ধনে বা কোনো সমাবেশে গিয়ে দাঁড়াই না। আমাদের পক্ষে সম্ভব সাংবাদিক এটা হিসেবে করা সম্ভব না। সাংবাদিক হিসেবে আমি সেটা দাঁড়াতে পারি না, কিন্তু আমি তাদের রাউন্ড টেবিলে গেছি, Right. তাদের আলোচনা অনুষ্ঠানে গেছি। ঠিক আছে, ওই যেমন জুলাই আগস্টের কথা যদি বলেন, আমি জুলাই আগস্টের আন্দোলনের পুরো সময়টা ঢাকায় থেকেছি, কিন্তু আমি কোনো মিছিলে যাই নাই। মানে সাংবাদিক হিসেবে মিছিলে এত যাওয়াটা বড় আমার কাজ না। এত বড় একটা লেখা লিখছে, লেখা হচ্ছে 50,000 60,000 ইয়া হয়েছে যে জার্মানিতে আন্দোলনের সময় ডাকা হলে তিনি যাননি। আরে যাই নাই, আমি কি কইছি আমি গেছি? না, কিছু কিছু নিয়ম থাকে তো। আমার যে চাকরির, আমার যে কাজের জায়গা, আমার যেমন ধরেন অনেক রকমের পলিসি তো আমাদেরকে মেনটেন করতে হয়। লাইক এই আপনাকে তো ওই পলিসি যদি ফলো না করেন, দেন ইউ উইল বি ইন ট্রাবল। না, আর সবাইকে মাঠে না না, যাওয়ার দরকার নেই তো। ট্রাবল আপনি 26শে জুলাই টক শোটা, 26শে জুলাই 2024 সালে যে টক শোটা, সেটার মধ্যে সাবেক বিচারপতি মানিক সাহেব ছিলেন, আর একজন ছিলেন হচ্ছে অধ্যাপক মানস চৌধুরী। ওই টক শোটা করার জন্য আমাকে হিউজলি প্রিপেয়ার করতে হয়েছে, এবং দ্যাট ওয়াজ দ্য টক শো টাইম। আপনারা আমার টক শোটা দেখেন ভাই, আপনারা আমার মিছিলে না দেখে ওই দিনই তো আমি টক আপনাকে শো একটা মজার কথা বলি খালেদ ভাই। আমাকে গতকালকে আমি যখন অফিসে ছিলাম, আমি একটা মেইল পেয়েছি যে আমাকে আজকে বাংলাদেশের রিসেপশনে, আপনার বিজয় দিবসের রিসেপশনে ইনভাইট করা হয়েছে সন্ধ্যার সময়। তো আমি এটার জন্য আমার যিনি বস আছে তার কাছে আমি অনুমতি চেয়েছি। মানে আমি এখন পর্যন্ত আমি দুপুর 1টা পর্যন্ত ওয়েট করেছি, বিকজ আমার বাসা থেকে আমার লাইক অফিস বেশ দূরে আর কি। তো আই ডিড নট রিসিভ এনি অ্যান্সার এন্ড আই ডিড নট ট্রাভেল দেয়ার, কারণ আমাকে তো অনুমতি না পেলে তো আমি যেতে পারবো না। Absolutely. আমার মনে হয় যে আপনাদের দুজনের বক্তব্যে আজকে অনেকগুলি প্রশ্ন আপনাদেরকে করতে পারছি আমরা। বিজয় দিবস আমি যেখানে আসি সেখানে বিজয় দিবসের মাঝামাঝি অবস্থা, মানে আমাদের 12টা 12 বাজে। সায়ের যেখানে আছেন সেখানে আরও 5 ঘন্টা এগিয়ে আছেন সায়ের, তো বিকেল হয়ে গেছে। আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা। এবং আমি সব শেষে আনিস আলমগীরের মুক্তি এবং অতি 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 অবশ্যই আমাদের শরীফ ওসমান হাদির কমপ্লিট রোগ মুক্তি, মানে আই মিন ইট, যে কমপ্লিট কমপ্লিট মুক্তি, মানে উনি শুধু বেঁচে ফিরলে হবে না, উনি 2 পায়ের মধ্যে দাঁড়াবেন, সবাইকে তার কণ্ঠ দিয়ে তার ইয়ে দিয়ে ডাকবেন, আমাকে বকাবকি করবেন। আমি চাই যে আপনি ফিরে আসেন হাদি, এবং সেইভাবেই ফিরে আসেন যেভাবে আপনি ছিলেন। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। মুর্তজা ভাই, সায়ের খান, অনেক ধন্যবাদ। দর্শক, দেখা হবে আবার নতুন কোনো অনুষ্ঠানে।